আমার স্বপ্নের মায়াপরী, বড্ড ভালোবাসি তোমাকে। এই যে পায়েলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার স্বপ্নের মতো। এটা তোমাকে দিব ভেবেছিলাম আজ থেকে 1 মাস আগে। একটা জুয়েলারি শপে দেখেছিলাম, কিন্তু সেই সময় সম্ভব ছিল না, তাই ফটো তুলে রেখেছিলাম। গত 2 দিন বিভিন্ন মার্কেটে ঘুরে শেষ পর্যন্ত এটা পেলাম। মায়াপরী, এটা গ্রহণ করো প্লিজ। কে এই ছেলেটা? কেনই বা এগুলো আমার কাছে পাঠায়? কিছুই তো বুঝি না। কি হচ্ছে এসব? ঘুম থেকে উঠেই বেলকনিতে ঝুলতে থাকা গিফট বক্সটা হাতে নিয়ে এসব দেখে নিশি। এটা প্রতিদিনের রুটিনের মতো হয়ে গেছে। এটা না দেখলে যেন শান্তি আসে না। সেই 1 বছর ধরে প্রতিদিন এই কাজটা কেউ একজন করে আসছে, কিন্তু কে সে? কি তার পরিচয়? কেনই বা করে? কিছুই জানে না সে। শুধু জানে ছেলেটা তাকে মায়াপরী বলে ডাকে। ছেলেটার এই ডাকটা যেন খুবই আবেগের। আজ পর্যন্ত কত অদ্ভুত অদ্ভুত গিফট পাঠিয়েছে হিসাব নেই। তবে সেটা যে অনেক দামি তাও কিন্তু না। এমনও হয়েছে ছেলেটা তাকে একটা 5 টাকা দামের কলম দিয়েছে, কিন্তু কিছু না কিছু সকালে সে পেয়েছে। ছেলেটার প্রতি তার আলাদা মায়া কাজ করতে শুরু করেছে। হঠাৎ করেই তার মাথায় আসলো, আমি এ কি ভাবছি? এটা হতে পারে না। আমি কি ছেলেটাকে ভালোবেসে ফেললাম? এটা হতে পারে না। আমি তো নিহানকে ভালোবাসি। না, কাল থেকে আর এই গিফট বক্স খুলে দেখবো না। মনে মনে এসব বিড়বিড় করতে করতে রুম থেকে বের হয় নিশি। এখন উদ্দেশ্য একটা নিহানের রুমে যাওয়া। নিহান নিশির একমাত্র ছোট চাচার ছেলে। খুব দুষ্টু, নিশির থেকে 2 বছরের ছোট। নিশি ছেলেটাকে অনেক ভালোবাসে, কিন্তু যদি একবার বলে দেয় যে সে ভালোবাসে নিহানকে, তাহলে নিহান পড়াশোনা বাদ দিয়ে এসব নিয়ে পড়ে থাকবে। তাই নিশি কোনো দিন নিহানকে ভালোবাসার কথা বলেনি। উল্টো সব সময় নিহানকে ইগনোর করে। শুধু সন্ধ্যার সময় নিহানকে নিজের রুমে ডেকে আনে পড়ানোর জন্য। বাকি সময়টা ইগনোর করে। নিশির বাবা চাচা দুজনই খুব বড় বিজনেসম্যান। তাদের একমাত্র সন্তান 2জন। নিশি নিহানের রুমে গিয়ে দেখে নিহান এখনো ঘুমাচ্ছে, মাথা বালিশের উল্টো দিকে। বালিশের উপর পা দিয়ে পাগলের মতো ঘুমিয়ে আছে নিহান। নিশি দরজায় হেলান দিয়ে মুচকি হেসে বলে, তুই কি কোনোদিন বড় হবি না নিহান? কবে যে তোকে নিজের করে নিব। ইস, কিরকম শুয়ে আছে। বলেই নিহানকে সোজা করে বালিশে শুয়ে দিয়ে কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে নিজের রুমে এসে আবার শুয়ে পড়ে। কারণ এখন সময় 5:30। সবাই 8টার দিকে উঠবে। নিশির এত তাড়াতাড়ি ওঠার পেছনে একটাই কারণ, ওই গিফট বক্স। নিশি অনেক চেষ্টা করেছে সে মানুষটাকে ধরার, কিন্তু পারেনি। সারা রাত জেগে কাটিয়েছে, কেউ আসেনি। কিন্তু যেই ওয়াশরুমে গেছে, এসে দেখে গিফট বক্স। ওদিকে নিহান ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচে নামে। তখন দেখে নিশি তার টেবিলে বসে খাবার খাচ্ছে। আপু, ওঠো তাড়াতাড়ি। এটা আমার চেয়ার, আমি ব্রেকফাস্ট করব। কিন্তু নিশি কোনো কথা শুনছে না। নিহান বারবার তাকে বলছে, কিন্তু সে কোনো কথা শুনছে না। সে চুপচাপ খেয়েই যাচ্ছে। নিহানের আম্মু তার দিকে তাকিয়ে আছে। নিহান তখন তার আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু, তুমি আপুকে কিছু বলছো না কেন? ওকে এই জায়গা থেকে উঠতে বলো। এটা আমার চেয়ার। এটা ও কেন ব্রেকফাস্ট করছে? তার আম্মু তখন তার কথা শুনে নিহানের দিকে কিছুক্ষণ তাকালেন। এরপর চুপচাপ তিনিও কিচেনে চলে গেলেন। একটু পর নিশি উঠে এসে নিহানের গালে থাপ্পড় দিয়ে বললেন, এই, তুই কি ভুলে গেছিস এই চেয়ারটা তোকে কে কিনে দিয়েছিল? এটা জানিস না এই পরিবারের এমন কোনো চেয়ার নেই। এটা সব থেকে আলাদা আর সুন্দর। এটা আমি তোকে কিনে দিয়েছিলাম। আমি আমার চেয়ারে বসে আছি, তাতে তোর কি? নিহান তখন মনে মনে ভাবল, তুমি কিনে দিয়েছিলে বলেই তো এই চেয়ারে বসার জন্য এত কিছু করছি। কারণ এই চেয়ারটাতে আমি কাউকে ভাগ দিতে পারবো না, কারণ এটা আমার ভালোবাসার মানুষের দেওয়া একমাত্র উপহার। নিহান তখন বুঝতে পারে তাকে রাগিয়ে আর কোনো লাভ নেই। সেই জন্য সে এখান থেকে চলে যায়, ব্রেকফাস্ট না করে নিজের রুমে। আজকে কলেজেও যাবে না ঠিক করেছে। একটু পর পর সে ভয়ে ভয়ে দরজার দিকে তাকাচ্ছে। ছোটবেলা থেকে নিশি তাকে শাসন করে এসেছে।
কিন্তু সেই শাসনের ভিতর কখন যে নিশিকে নিহান ভালোবেসে ফেলেছে সেটা নিহান নিজেও জানে না। নিশি তখন বুঝতে পারে নিহান রাগ করে উঠে চলে গেছে। সেই জন্য ব্রেকফাস্ট করে নিহানের রুমের দিকে গিয়ে দেখলো মুখ ফুলিয়ে বসে আছে। এটা দেখে মনে মনে হাসলো আর বলল, এই পাগল, তুই এরকম করে মুখ করে রাখিস কেন? তুই কি জানিস না তোর এই মুখ দেখলে আমি মায়ায় পড়ে যাই? মনে মনে এসব ভাবতে ভাবতে রুমে প্রবেশ করলো। প্রবেশ করতেই নিহান ফিরে তাকালো। নিশি তখন বলল, এখানে দাঁড়িয়ে কি দেখছিস? তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নে, এরপর কলেজে যেতে হবে। কলেজ ফাঁকি দেওয়ার ধান্দা, তাই না? এরকম রাগ আমার সামনে দেখাবি না আর কোনোদিন। আমি বলেছি না আমি কলেজে যাব না, ব্রেকফাস্ট তো করবো না সব সময়। আমার সাথে এরকম করো কেন তুমি? ছোটবেলা থেকে শুধু থাপ্পড় দিয়ে এসেছো কথায় কথায়। কথাটা বলতে পারলো না, আবার তার গালে থাপ্পড় দিয়ে দিল নিশি। ছোটবেলা থেকে এই একটা কাজই সে করে এসেছে, শুধু নিহানের গালে থাপ্পড় দেওয়া। কিছু একটা বলতে গেলেই শাসন করতে শুরু করে। তার এই শাসনের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। নিহানের আব্বু আম্মু কিছু বলে না, তারা নিশি যা বলবে তাই সঠিক। নিহান বুঝতে পারলো এখন তার সাথে আর বেশি কিছু করতে গেলে সে আরো থাপ্পড় দিয়ে বসবে। সেই জন্য তার দিকে তাকিয়ে হেসে দিল। এই খবরদার, আর একবার যদি হাসবি তাহলে কিন্তু থাপ্পড় দিব। আরো একটা। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে রেডি হয়ে নে, আমাকে ভার্সিটি যেতে হবে। এরপর রেডি হয়ে নেয়। নিহান ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ে। 20 দিন বাকি এইচএসসি পরীক্ষার, সেই জন্য পড়ার চাপ আরো বেশি। নিশি অনার্স দ্বিতীয় বর্ষে। নিশি তখন নিহানকে নিয়ে চলে যায়, তাকে কলেজে পৌঁছে দিয়ে নিজে ভার্সিটিতে চলে যায়। ভার্সিটিতে গিয়ে বসে আছে, তখন হঠাৎ করে তার বান্ধবী মিলি এসে বলল, দোস্ত, কি হয়েছে তোর? ওই প্রেমিকের ব্যাপারে কিছু জানতে পারলি নাকি? ধুর, জানতে পারলে তো সবার আগে তোকেই বলতাম। কে এই কাজ করছে কিছুই বুঝে উঠতে পারছি না। এতদিন থেকে প্রত্যেকটা দিন এক ধরনের গিফট বক্স পাঠায়। আজ 1 বছর থেকে একটা দিন এমন যায়নি যে অন্য কোনো কালারের গিফট বক্স পাঠিয়েছে। প্রত্যেকটা দিন নীল রঙের গিফট বক্স পাঠায়। সত্যি, ছেলেটা মনে হয় তোর প্রেমে দেওয়ানা হয়ে গেছে। এসব এসব করে কোনো লাভ নেই। আমি নিহানকে ভালোবাসি। যদি আমার জন্য নিজের জীবনটাও দিয়ে দেয় তবুও আমি তাকে বিয়ে করব না। কি বলছিস তুই? এই পিচ্চি ছেলেটাকে বিয়ে করবি? খবরদার, ও আমার হবু বর হতে চলেছে। সেই জন্য ওকে তুই সব সময় দুলাভাই বলে ডাকবি। কোনোদিন যদি আর একবার পিচ্ছি বলেছিস তাহলে কিন্তু খুন করে ফেলবো। ওদিকে নিহান কলেজে চলে এসেছে। কলেজে আসার পর দেখতে পায় তার সব বন্ধু বান্ধব মেয়েদেরকে নিয়ে আড্ডা দিচ্ছে, কিন্তু সে মেয়েদেরকে নিয়ে আড্ডা দিতে পারবে না, এটা নিশির কড়া বারণ। মেয়েটা অনেক রাগী। তার রাগ সম্পর্কে নিহানের ধারণা আছে, যদি ভুলেও এই কাজের কথা জানতে পারে তাহলে তাকে খুন করে ফেলতে পারে। নিহান চায় না এত তাড়াতাড়ি মরে যেতে, কারণ এখনো তার শ্বশুর দাদা অনেক কিছু হতে হবে। তখন হঠাৎ করে নিহানের বন্ধু রাজীব এসে তার কাঁধে হাত রেখে বলল, মামা, আজকে না আমাদের ক্লাসে নতুন একটা মেয়ে এসেছে, দেখতে সেই সুন্দরী, তোর সাথে অনেক মানাবে। তুই কি ভুলে গেছিস সেদিনের থাপ্পড়ের কথা? সবার সামনে কিভাবে তোকে আর আমাকে থাপ্পড় দিয়েছিল, আবার এই কথা বলছিস? আসলে সেদিন সকাল সকাল তারা দুজন কলেজে চলে এসেছিল। তখন হঠাৎ করে একটা মেয়ে এসে ইচ্ছা করে নিহানদের সাথে কথা বলে, কিন্তু সেটা নিহান নিশিকে বিশ্বাস করাতে পারেনি। নিশি মনে করেছিল যে এই মেয়েটার সাথে দেখা করার জন্য নিহান সকালে সকালে কলেজে চলে এসেছে, তাকে ফেলে সে ভার্সিটিতে যাওয়ার সময় নিহানের সাথে দেখা করতে এসেছিল। তখন এই কাণ্ড দেখে নিহানকে আর রাজীবকে অনেক জোরে থাপ্পড় দিয়েছে। তখন রাজীব বলল, আরে দোস্ত, এসব নিয়ে তোমার টেনশন করিস না। নিশি আপু এসব বিষয়ে কিছুই জানতে পারবে না। আমাদের ক্লাসের ভিতর নিশি আপু কাকে খুঁজে পাবেন, সেদিন হয়তো দেখে ফেলেছিলেন, কিন্তু আজকে আর দেখতে পারবেন না। না দোস্ত, আমি নিশি আপুর সাথে বেইমানি করতে পারবো না। আমি ওনার মাথা ছুঁয়ে কথা দিয়েছি, আমি কোনো মেয়ের দিকে তাকাবো না। এখন যদি মেয়েটার সাথে এরকম করি তাহলে এমনিতেই ফেঁসে যাব।
লাইফে তুই কিছুই পেলি না বন্ধু। যদি মেয়ে জীবনে না থাকতো তাহলে জীবনটা তোর বৃথা হয়ে গেল। তুই আমাদের কলেজে ক্রাশ, তোকে দেখি কত মেয়ে ক্রাশ খেয়ে যায়, কিন্তু তুই জীবনে একটা প্রেম করতে পারলি না। বলেই রাজীব নিহানের পিঠে থাপ্পড় দিয়ে চলে গেল। নিহান ক্লাস না করে কলেজের পুকুর পাড়ে এসে একটা গোলাপ গাছের নিচে বসে। সকালের স- সকালের সময় ফুলের গন্ধে চারিদিকটা ম করছে। নিহান পুকুরের দিকে তাকালো। মনে হচ্ছিল পানির উপরে নিশির ছবি। নিহান তখন মনে মনে বলল, জানি না কে তুমি, চেষ্টা করিনি কখনো জানতে। জানি না থাকো কোথায়, হয়তো এদেশের কোনো প্রান্তে। দেখিনি তোমায় কখনো, হয়তো তুমি অষ্টাদশী কোনো তরুণী, কিংবা লেখকের উপন্যাসে যতনে গড়া কোনো মায়াবিনী। হয়তো তোমার টানা টানা দুটি চোখ পৃষ্ঠে লুটায় কালো কেশ, কাজলের আঁচড় চোখের তারায় মানায় হয়তো বেশ। হয়তো তোমার কণ্ঠ জুড়ে সুমিষ্ট সুর করে খেলা মায়াবিনী, হয়তো মুখখানি দেখে লুটায় শান্তবেলা। যদিও বা হয়তো দেখব না তোমায়, তবুও পড়েছি প্রেমে। যদিও তোমার রাগের কাছে হার মানতে হবে আমাকে, যদিও সমাজের এই ছোট বড় সিনিয়র জুনিয়র আর পারিবারিক ঝামেলায় হারাতে হবে তোমাকে, তবু আমি যে মুগ্ধ হয়েছি দুর্বোধ্য তোমার নামে। ফিরিয়ে তুমি দেবে কি আমায় কখনো যদি তোমাকে শুধাই? যাবে কি অদূরে চলে তুমি যদি ভালোবাসি বলি তোমায়? আমারই স্পর্শে কি তোমার হৃদয়ে বৃষ্টি কখনো হয়? না বলো না কিছুই তুমি যদি ভালোবাসি বলি তোমায়। আমি চাই শুধু তোমার হতে, তোমার নিঃশ্বাসে বিশ্বাসে আমার সবকিছু তোমার হাতে। চাইলেই নিতে পারো প্রাণ আমার। একাকী নিঃসঙ্গ জীবন তোমারই করে নেবে কি আপন? তোমারই পাশে মনেরই আকাশে রেখো আমায় আপন করে। আর তো কিছু চাই না আমি। তুমি কি আসবে পথভোলা নদীর দেশে? ঢেউয়ে ঢেউয়ে ভাসব হৃদয়ে, হব দুজন সাথী। তুমি কি নীল মেঘে ঢাকা আকাশের ঝড়তলা ভরে আমারই মন ভাঙা ঘরে রোদেলা দিনে ফাগুন হবে? তুমি কি দেবে বাবুই পাখির ঠোঁটে ঠোঁটে বোনা সুখের বসতি? হে আমার প্রিয়তমা, আমার রাগী সিনিয়র ভালোবাসা। ক্লাসে এসে এখানে বসা হয় তাই না? হঠাৎ করে পরিচিত কারো কণ্ঠ শুনে নিহান পেছনের দিকে তাকায়। পেছনে ফিরে যখন নিশিকে দেখে তখন তার মাথা নষ্ট হয়ে যায়। সে কাকে দেখছে? সে এখানে কোথা থেকে আসলো? আপু তুমি এখানে? কেন, অন্য কাউকে আশা করছিলি নাকি? না না না, মানে কি মনে কি মানে মনে করছিস তোকে আমি কলেজে রেখে গিয়েছিলাম ক্লাস করার জন্য? কিন্তু এখানে এসে দেবদাসের মতো বসে আছিস কেন? আসলে আপু ক্লাস করতে ভালো লাগছিল না, সেই জন্য এখানে এসে বসেছিলাম। আর কোনোদিন এরকম হবে না প্লিজ। কেন ভালো লাগবে না? জানি না। ঠিক আছে, চল বাসায় ফিরে যাই। নিহান অনেক খুশি হয়ে গেল আজকে তাকে বাসায় ফিরে যাওয়ার কথা বলছে। অন্যদিন হলে এতক্ষণে 4-5টা থাপ্পড় বসিয়ে দিত। আজকে কি হলো তার মাথা কাজ করছে না। এরপর তারা বাসায় ফিরে যায়। বাসায় ফিরে যেতেই নিশি তার রুমে চলে যায়, কারণ তার মাথা এখন কাজ করছে না। কে সেই ছেলেটা? তাকে খুঁজে বের করতেই হবে। নিহানকে সে অনেক বেশি ভালোবাসে। নিহানকে সে ছাড়তে পারবে না। আর ওই ছেলেটার পাগলামি দিন দিন বেড়েই চলেছে। হঠাৎ করে তার ফোনে একটা মেসেজ আসলো, আননোন নাম্বার। মেসেজটা পড়তেই তার মাথা খারাপ হয়ে গেল, কারণ মেসেজ ওই ছেলেটা করেছে। সেটা সে বুঝতে পেরেছে। মেসেজে লেখা, মায়াপরি, কি করো? কে আপনি? আমাকে এসব মেসেজ পাঠানো কোন দিন থেকে শুরু করলেন? আর কেন শুরু করলেন? আর আপনি আমার নাম্বার পেলেনই বা কই? এসব গিফট আমার একদম ভালো লাগে না। আপনি কি সেটা বুঝতে পারেন না? কি বলছো? আমার পাঠানো গিফট তোমার ভালো লাগে না? আমি তো দেখি তুমি গিফটগুলো খুব আকর্ষণ নিয়ে খুলো। আচ্ছা, আপনি কে আমাকে সেটা ক্লিয়ার করে একটু বলবেন? আমি আপনাকে একটু দেখতে চাই। দেখা হবে মায়াপরি, খুব শীঘ্রই দেখা হবে। না, আমি আপনাকে এখনই দেখতে চাই। কে আপনি? আপনি মনে হয় আমার উপর সব সময় নজর রাখেন। না হলে আমার ব্যাপারে এত ইনফরমেশন আপনি পান কোথা থেকে? ইনফরমেশন কোথা থেকে পাই সেটা না জানলেও তো তোমার হবে নাকি? এই, আমি আপনাকে সম্মান দিয়ে আপনি করে কথা বলি। আমি আপনাকে সম্মান দিয়ে আপনি করে কথা বলছি, আর আপনি বারবার আমাকে তুমি করে বলছেন। আপনার মধ্যে কি নিম্নতম ম্যানার্স বলতে কিছু নেই?
যদি কখনো প্রণয়ের কাঠগড়ায় আমাকে দাঁড় করাও এই তুমি বলার কারণে, তাহলে আমি বলবো আমার না হয় হয়ে যাক আজ একটু অপরাধ, এরপরেও যদি মিটে আমার তুমি বলার স্বাদ। কথাটা শুনে নিশি মনে মনে হেসে উঠল। ছেলেটা সত্যি অদ্ভুত, কিরকম করে জানি কথা বলে। তবে আছে ছেলেটাকে আজকে সে দেখেই ছাড়বে। মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, রাতের বেলা সে জেগে থাকবে আজকেও। আগে অনেকবার চেষ্টা করেছে কিন্তু পারেনি। আজকে সে যে করেই হোক ছেলেটাকে দেখতে চায়। সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে রাত 8টার দিকে বসে পড়ে বেলকনির দিকে। কারণ এই দিক দিয়েই ছেলেটা সব সময় আসা যাওয়া করে। সেই জন্য সে বেলকনির সামনে দাঁড়িয়ে থাকে। আজকে যে করেই হোক ছেলেটাকে দেখে ছাড়বে। দেখতে দেখতে রাত 11টা বেজে গেল, এখনো কেউ আসছে না। হঠাৎ করে তার ফোনে মেসেজ আসলো। আমাকে দেখার জন্য এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার কি প্রয়োজন? আমি তো একদিন বলেছি তোমার সাথে আমার দেখা হবে, কেন এত অপেক্ষা? তুমি কি ভাবছো দাঁড়িয়ে থাকলেই আমাকে দেখে ফেলবে? নিশি আর কোনো না নিশি আর কোনো মেসেজের রিপ্লাই দেয়নি, সেখানেই দাঁড়িয়ে থাকে। কারণ আজকে সে আর কোনো কথা বলবে না, দাঁড়িয়ে থাকবে। সে ভাবে একটু লুকিয়ে থাকবে, কিন্তু ছেলেটা তার উপর এত নজর রাখছে কিভাবে? সেই জন্য সে দরজা বন্ধ করে বেলকনির বাইরে সে একটা চেয়ারের নিচে লুকিয়ে পড়ে। তখন হঠাৎ করে দেখতে পায় একটা সাদা শার্ট পরা লোক তার বেলকনির দিকে এগিয়ে আসছে। সে গভীর আগ্রহে তার মুখ দেখার জন্য অপেক্ষা করছে, কিন্তু মুখের উপর কালো একটা কাপড় বাঁধা। সে গিফট বক্সটা রেখে যখন চলে যাবে, তখন নিশি তার শার্টের পেছনের দিকটা ধরে ফেলে। কে আপনি? 1 বছর থেকে এরকম করে যাচ্ছেন, আজকে আপনাকে আমি দেখতে চাই। ঘুরে তাকান আমার দিকে। কথাটা শুনে সেই অপরিচিত লোকটা আরো জোরে সামনের দিকে টান দেয়। নিশি আটকে রাখতে পারে না, শার্টটা অনেকটা ছিঁড়ে যায়। অনেক সুন্দর একটা পারফিউমের ঘ্রাণ আসছিল শার্টটা থেকে। তার হাতে শার্টের একটা টুকরো থেকে যায়, আর সেই লোকটা সেখান থেকে চলে যায়। নিশি তখন নিজেকেই গালি দিতে শুরু করে। দূর, আজকেও লোকটাকে দেখতে পেলাম না। লোকটা কেন এরকম করছে তাকে তো জিজ্ঞেস করতে পারতাম, কিন্তু দাঁড়ালো না কেন? মনে মনে এসব প্রশ্ন করে সে নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ে। তখন সে আবার ভাবে যে গিয়ে গিফট বক্সটা খুলবে। তখন সে বেলকনি থেকে গিফটের বক্সটা হাতে নেয়। বক্স খুলতেই দেখতে পায় একটা অনেক সুন্দর রঙিন কাগজের কলম, যার উপর একটা ছোট্ট চিরকুট। মায়াপরি, আমার তো এখন সামর্থ্য নেই তোমাকে দামি কিছু দেওয়ার, কিন্তু একদিন তোমাকে আমি দিব, খুব ভালো কিছুই দিব। নিশি তখন অবাক হয়ে সেই চিরকুটের দিকে তাকিয়ে থাকে। ছেলেটা কি সত্যি তাকে ভালোবাসে? নিশি তখন ঘুমিয়ে পড়ে। পরের দিন ভার্সিটি বন্ধ, শুক্রবার। সেই জন্য অনেক দেরি করে ঘুম থেকে উঠে দেখে বাড়িতে অনেক চিৎকার চেঁচামেচি। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। রুম থেকে বের হয়ে নিহানের রুমের দিকে যায়। রুমে ঢুকতে যাবে ঠিক তখনই কিছু একটা শুনতে পায়। নিহান, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি আম্মুর সাথে কথা বলেছি তোমার ব্যাপারে। আম্মু বলেছে যে তুমি এসএসসি শেষ করার পর মামার সাথে কথা বলবে। মামি রাজি আছেন। তোমার কি মতামত? মাহার কণ্ঠ শুনে নিশি থমকে দাঁড়ায়, নিজের গালে হাত দেয়। হঠাৎ জল দেখতে পায়, নিজের অজান্তেই কান্না করে দিয়েছে। সে নিহানের উত্তরের অপেক্ষায়। ওদিকে নিহান মাহাকে কষ্ট দিতে চায় না। মেয়েটা অনেক ছোট, ক্লাস 10-এ পড়ে। এই সময় এরকম কিছু বলতে চায় না, যার কারণে মাহা আবেগের বশে কিছু করে ফেলুক। সে মাহার দিকে তাকিয়ে বলে, মাহা, আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে। ছোটবেলা থেকে যা ইচ্ছা করেছি তাই পেয়েছি, তাই বাবা মা আমার ব্যাপারে যা সিদ্ধান্ত নিবেন তাই হবে। এখনো আমার পড়াশোনা বাকি আছে। নিশি নিহানের কাছ থেকে এমন উত্তর আশা করেনি। সে দৌড়ে সেখান থেকে ছাদে চলে যায়, কান্না করতে শুরু করে। প্রচন্ড কান্না, কেউ তার কান্না শুনতে পাচ্ছে না। নিহান, এমনটা না বললেও তো পারতি। আমি কি খুব খারাপ? আমাকে একটু ভালোবাসা যায় না? কেন এমন করলি? তুই কি পারতি না মাহাকে আমার কথা বলতে? নাকি জীবনে একটা মুহূর্তের জন্য আমার ভালোবাসা তুই বুঝিসনি? ওদিকে মাহা আর নিহান কথা বলতেই থাকে। নিহান কিছুতেই মাহাকে বুঝাতে পারছে না।
আর স্ট্রেট কথা বলে কষ্টও দিতে পারছে না। তার ফুপির একমাত্র মেয়ে, সে তখন মাহাকে বুঝিয়ে বলে, মাহা, তোমাকে তো দেখতে একদম পরীদের মতো। তুমি চাইলে আমার থেকে আরো ভালো একটা ছেলে পাবে। তুমি চাইলে তাকে বিয়ে করতে পারো। কিন্তু আমি তো একজনকে ভালোবাসি, আর আমি জানি আমার আব্বু আম্মু আমার কথা রাখবে। আমি বিশ্বাস করি তাদেরকে। এরপর যা হবে তা তাদের সিদ্ধান্ত। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। আর কে সে যাকে তুমি ভালোবাসো? সময় হলে সব জানতে পারবে। একটু অপেক্ষা করো। মাহা নাছোড়বান্দা। আজকে সে যে করেই হোক জানতে চায় নিহান কাকে ভালোবাসে। সেই জন্য সে আবার বলে, আজকে তোমাকে বলতেই হবে কাকে তুমি ভালোবাসো। না হলে আমি তোমার রুম থেকে যাব না। আমার মনে হচ্ছে তুমি আমাকে বিয়ে করবে না করে এরকম বলছো। আমি তোমাকে বলতে রাজি, তবে কথা দিতে হবে তুমি আর আমি ছাড়া যেন পৃথিবীর কেউ এই বিষয়ে না জানতে পারে। কেন? সেটা পরে বলবো, এখন কথা দাও। আচ্ছা ঠিক আছে। আমি নিশি আপুকে ভালোবাসি। কিন্তু আপু তোমার থেকে বড়। আমি কিছুই জানি না, আমার নিশি আপুকে চাই। মাহা কোনো কথা না বলে সেই রুম থেকে চলে গেল। পেছন পেছন নিহানও গেল, কারণ মেয়েটা এখনো ছোট। সেই কথাটা মানতে পারবে কিনা। নিহান পেছন থেকে ডাকছে, কিন্তু মাহা শুনছে না। ওদিকে নিশি যখন ছাদ থেকে নামছিল তখন এই দৃশ্য দেখে আবারও কান্না করে দেয়। কিছু না বলে নিচে নামে। তার ফুপোর বাড়ির লোকজন এসেছে। নিহানদের বাবারাও 3 ভাই বোন। নিশির বাবা সবার বড়, এরপর মাহার মা অর্থাৎ নিশির ফুপি, আর সবার ছোট নিহানের বাবা। নিশি নিচে যেতেই দেখতে পায় রাহাত ভাই দাঁড়িয়ে আছে বুক টান করে। লোকটাকে দেখলেই তার কেমন কেমন জানি লাগে। রাজনীতি করে, সারাদিন মিছিল মিটিং। আগে তার ভার্সিটিতে পড়তো, এখন পড়াশোনা সব বাদ দিয়ে দিয়েছে। নিশি নিচে যেতেই তার ফুপি দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে, আমার বাবুনিটা কেমন আছে? অনেক ভালো আছি ফুপি, তুমি কেমন আছো? আমি এতদিন ভালো ছিলাম না, এখন রাজা আর তোকে দেখে ফেলেছি, এখন ভালো হয়ে গেছি। নিশির ফুপি নিহানকে রাজা বলে ডাকেন, কারণ নিহান নাকি রাজার মতো এই পরিবারে এসেছিল। নিহান যখন জন্ম নেয় তখন তাদের ব্যবসা রকেটের গতিতে এগোতে থাকে, যার কারণে তার ফুপি নিহানকে রাজা বলে ডাকে। তখন নিশির আম্মু বলেন, নিশি, নিহান কোথায়? সে সকাল থেকে দেখছি না। সেটা কি আমাকে জিজ্ঞেস করার বিষয়? তোমাদের রাজপুত্র কোথায় আছে তোমরা খুঁজে নাও। দেখেন আপা, দিন দিন কত বেয়াদ্দব হয়ে যাচ্ছে মেয়েটা। এদের নিয়ে কি করব বলেন? আচ্ছা ভাবি, বাদ দাও না, ভাইয়েরা কই? ওনাদের রাজকাজ উদ্ধার করতে গিয়েছেন। শুক্রবার কোথায় একটু শান্তিতে পরিবারকে সময় দেবে তা না, ওরা চলে গিয়েছেন অফিসে। নিশির ফুপি রুমানা বেগম দীর্ঘশ্বাস ফেলে বলেন, একদম বাবার মতো হয়েছে দুজন। আমার বাবাও এরকম ছিলেন, অনেক মিস করি তাদেরকে। তখন সবাই সোফায় বসে গল্প করতে শুরু করে। নিশি শুধু বারবার উপরের দিকে তাকাচ্ছে নিহান আসছে কিনা, কিন্তু নিহানের কোনো খোঁজ খবর নেই। এরপর মন খারাপ করে নিজের রুমে চলে যায়। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। ওদিকে নেহা মনে মনে ভাবছে কিভাবে নিশিকে ভালোবাসার কথা বলবে, কিন্তু নিশিকে এ কথা বলতে গেলে নিশি তাকে মেরে ফেলবে। বিকালে তার বাবা ওরা সবাই বাড়িতে ফিরে আসলে নিহান তখন সভায় বসে আছে তার ফুপির কোলে মাথা রেখে। তখন নিহানের বাবাকে তার ফুপি বলল, ভাই, আমি এখানে এসেছিলাম একটা কাজের জন্য। আমার ছেলে রাহাত, তোমরা তো জানো ও অনেক বড় হয়েছে, পড়াশোনা শেষ করেছে। এখন আমি চাই ওর বিয়ের ব্যবস্থা করতে। এটা তো খুব ভালো কথা, রাহাতের বিয়ের ব্যবস্থা করো। তুমিও তো এখন একা, আস্তে আস্তে তুমিও তো কাজ করতে পারবে না। এর আগে তোমার ছেলের বিয়ে দিয়ে দাও। আমি ওর বিয়েটা দেওয়ার জন্যই তোমাদের কাছে এসেছিলাম। আমি চাচ্ছি আমার পরি অর্থাৎ নিশিকে আমার ঘরে নিয়ে যেতে, তোমাদের যদি কোনো আপত্তি না থাকে। ফুপির কথা শুনে নিহানের মাথায় বাজ পড়ল। সে এ কি শুনছে? সে নিস্তব্ধ হয়ে তার ফুপির দিকে তাকিয়ে আছে। তখন তার বাবা বলে উঠলেন, নিশির ব্যাপারটা নিশির হাতে আমরা ছেড়ে দিতে চাই। ও যদি রাজি থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। ভাইয়া, তুমি নিশিকে একবার জিজ্ঞেস করে দেখতে পারো। হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস আরমান। আমি চাই আমার মেয়ে যাকে বিয়ে করতে চাইবে তাকেই আমি আমার জামাই হিসেবে মেনে নেব। আমার এতে কোনো আপত্তি নেই। নিশি যদি রাহাতকে বিয়ে করতে রাজি হয়
তাহলে আমি রাহাতের সাথে ওর বিয়ে দেবো। আমি জানি আমার পরি আমার কথার অবাধ্য হবে না। আমার ছেলের জন্য ও রাজি হয়ে যাবে। আমার ছেলে ওকে অনেক ভালোবাসে। আমাকে আমার ছেলেই বলেছে ওকে ঘরের বউ করে নিয়ে যেতে। ওকে আমি নিজের মেয়ের মতো দেখবো। নিহান তখন সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে নিশির বিয়ে হয়ে যাবে এটা ভাবতে পারছে না। দৌড়ে চলে গেল নিজের রুমে, গিয়ে কান্না করতে শুরু করলো। ওদিকে নিশি নিজের রুমে বসে কান্না করছে। রাতের বেলা যখন ডিনার করতে সবাই বসেছে, নিশি আসলো মন খারাপ করে। তখন রাহাত তার দিকে বারবার অদ্ভুত দৃষ্টি দিয়ে তাকাচ্ছে। নিশি তখন মনে মনে ভাবলো, এই পাগলটা বারবার আমার দিকে এরকম করে তাকাচ্ছে কেন? ওকে আমি সহ্য করতে পারি না। এটা কি ও বুঝতে পারে না? তাহলে বারবার আমার দিকে তাকাচ্ছে কেন? ইচ্ছা করছে চামচ দিয়ে ওর চোখগুলো তুলে নিতে। রাহাত তখন নিশির এমন চাহনি দেখে মুচকি মুচকি হাসছে আর নিশির দিকে তাকিয়ে আছে। তখন হঠাৎ করে নিশির বাবা বলে উঠলেন, মামুনি, আমরা তোমার বিয়ের কথা বলছিলাম। তোমার তো আস্তে আস্তে পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে। আমরা চাই এখন তোমার বিয়ে দিয়ে দিতে। তোমার ফুপি তোমার বিয়ের ব্যাপারে একটু আলাপ করতে নিয়ে এসেছেন। তুমি যদি রাজি থাকো তাহলে রাহাতের সাথে তোমার বিয়ে দিতে চাই। নিশি তখন জল খাচ্ছিল। হঠাৎ করে তার কাশি উঠে গেল। সে কি বলবে? সে নিহানের দিকে একবার তাকালো। নিহান হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। নিহান মনে মনে মরে যাচ্ছে, কিন্তু হাসি মুখে তাকিয়ে আছে নিশির দিকে। কারণ সে জানে তার বাবা মা তার সাথে বিয়ে দেবে না, কারণ সিনিয়র জুনিয়র সমস্যা রয়েছে তাদের মধ্যে। এছাড়াও সমাজের মানুষ তাদের এ সম্পর্ক মেনে নিবে না। কিন্তু সে নিশির সিদ্ধান্ত জানতে চায়। তখন নিশি নিহানের এমন হাসি দেখে অনেক রেগে যায়। সে মনে মনে সিদ্ধান্ত নেয়, তুই যদি আমাকে ভালো না বেসে মাহাকে নিয়ে খুশি থাকতে পারিস, তাহলে আমি কেন পারবো না? আমিও রাহাতকে বিয়ে করব। তোকে আমি দেখিয়ে দিব আমিও তোকে ছাড়া ভালো থাকতে পারি। নিশি তখন তার ফুপির দিকে তাকালো। তার ফুপি অনেক আগ্রহ নিয়ে তার সিদ্ধান্ত জানার জন্য অপেক্ষা করছে। নিহান নিশির দিকে তাকিয়ে আছে। সে জানতে চায় নিশির সিদ্ধান্ত কি। নিশি যদি না করে তাহলে সে খুশিতে আত্মহারা হয়ে যাবে। কিন্তু নিশি তার দিকে তাকিয়ে আবার বলে উঠল, বাবা মা, তোমরা আমাকে ছোটবেলা থেকে বড় করেছো। তোমরা আমাকে অনেক আদর দিয়ে বড় করেছো। আমি তোমাদের সিদ্ধান্তের উপর কোনো কথা বলতে পারবো না। তোমরা যদি চাও আমাকে একটা পাগলের সাথে বিয়ে দিতে, তাহলে আমি রাজি আছি। আর সেখানে তো রাহাত ভাই, আমি রাজি আছি। তোমরা সব ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে নিহান খাবারের টেবিল থেকে উঠে গেল। সে আর এখানে বসে থাকলে কান্না করে দেবে সবার সামনে। সে কান্না করতে পারবে না। সেই জন্য সে কান্না লুকানোর জন্য সেখান থেকে উঠে যেতে চায়। তখন তার বাবা বলে ওঠে, কি ব্যাপার, তুই খাওয়া দাওয়া ছেড়ে চলে যাচ্ছিস? কি সমস্যা তোর? বাবা, আমার আর খিদে নেই, আমি এখন রুমে যেতে চাই। আমার কিছুই ভালো লাগছে না। বলেই নিহানের নিজের রুমে চলে যায়। নিশি তখন নিহানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। তার ভিতরটা ফেটে যাচ্ছে নিহানের জন্য। কিন্তু নিহান যে মাহাকে বলে দিয়েছে তার সিদ্ধান্তের কথা, এটা সহ্য করতে পারছে না। ওদিকে নিহান নিজের রুমে গিয়ে একের পর এক জিনিস ভাঙতে শুরু করে। এটা কেউ জানে না। সারা রাত দরজা বন্ধ করে কান্না করছে। পরের দিন থেকে সবাই বিয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করলো। ওদিকে রাহাত যখন বাইরে গেল, তখন হঠাৎ করে তার সামনে কয়েকটা ছেলে এসে বলল, এই ছেলে, তোর সাহস কি করে হলো? তুই নিশিকে বিয়ে করবি? অনেক সাহস হয়ে গেছে তাই না নিশিকে বিয়ে করার? তাহলে আজকে তোকে বিয়ের সব শখ আজ মিটিয়ে দিব। কে ভাই আপনারা? এভাবে তাকিয়েছেন কেন আমার দিকে? আর আমাকে এরকম করে কথা বলছেন কেন? এটা আমার বাবা মার সিদ্ধান্ত নিয়েছে। আমার মামা মামি সবাই রাজি আছেন। তাহলে তোমরা কেন আমাকে বাধা দিচ্ছ? তোমাদের সাথে নিশির সম্পর্ক কি? সেটা তোকে বলতে যাবে কেন? নিশি ম্যাডামকে আমাদের স্যার বিয়ে করবে। তুই মাঝখান থেকে কোথা থেকে চলে আসলি? তোকে এমন শিক্ষা দিব আর কোনোদিন বিয়ের শখ উঠবে না। আজকের মতো তোর আসল জায়গাটা কেটে নিব। বলেই ছেলেগুলো রাহাতকে মারতে শুরু করলো। রাহাত তাদের মার খেয়ে মাটিতে শুয়ে রইল। এরপর রাহাতকে নিয়ে হসপিটালে ভর্তি করে দিল নিশি। তখন নিজের রুমে শুয়ে কান্না করছে। তার কিছুই ভালো লাগছে না। হঠাৎ করে তার ফোনে মেসেজ আসলো। মায়াপরি, তুমি আমাকে ছাড়া অন্য একজনকে বিয়ে করতে চাইছো?
তুমি কি ভাবছো তোমার বাড়ির খবর আমি জানতে পারবো না? তোমার বাড়িতে যে তোমার বিয়ে নিয়ে কথা হচ্ছে সেটা আমি অনেক জানতে পেরেছি। তাই তোমার হবু স্বামীকে আমি ব্যবস্থা করে দিয়েছি। পিজি হসপিটালে যাও, গিয়ে দেখো তোমার হবু স্বামীর অবস্থা কি। নিশি তখন লোকটাকে আবার মেসেজ করতে যায়, কিন্তু সে অফলাইনে চলে যায়। একটা অজানা ফেসবুক আইডি থেকে বারবার তাকে মেসেজ করা হচ্ছে, একটা অচেনা নাম্বার থেকে আবার মেসেজ করা হচ্ছে। দুইটাই ওই লোকটা করছে সেটা বুঝতে এসে পারছে, কিন্তু কিছুই করার নেই। সে তখন দৌড়ে চলে যায় সেই হসপিটালে, সাথে তার বাবা মা সবাইকে নিয়ে যায়। গিয়ে দেখতে পায় রাহাতের হাতে পায়ে ব্যান্ডেজ করা অবস্থায় পড়ে আছে। রাহাত তখন তার মায়ের দিকে তাকিয়ে বলে, মা আমাকে কয়েকটা অচেনা ছেলে এসে মেরে দিয়ে গেছে। আমি নাকি নিশিকে কেন বিয়ে করতে চাই সেটা জানতে চায় তারা। তাদের বস নাকি নিশিকে বিয়ে করবে। নিশি তখন মনে মনে বুঝতে পেরেছে কে এই কাজ করেছে, কিন্তু কিছুতেই বলবে না, কারণ তার বাবা মা তাকে সন্দেহ করতে পারে। সেই জন্য সে চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন তার বাবা বলে উঠল, কি বলছো রাহাত? তোমাকে নিশি বিয়ে করার জন্য মেরে দিয়ে গেছে নাকি অন্য কোনো কারণে মেরেছে? তুমি রাজনীতিতে জড়িয়ে আছো, তোমাকে অন্য কারণে মারতে পারে, কিন্তু নিশির সাথে তো কারোর সম্পর্ক নেই। নিশি তোমার সাথে কি করে সম্পর্ক আছে? বাবা, তোমরা আমাকে ছোটবেলা থেকে দেখছো, আমি কারোর সাথে কোনো প্রেমের সম্পর্কে জড়াই নাই। আর কে আমাকে বিয়ে করবে? ওনার মনে হয় কোনো রাজনৈতিক শত্রু ওনাকে মেরে দিয়ে গেছে। আমরাও সেটাই মনে হয়। তোকে বারবার বলেছিলাম যে রাজনীতি না করতে, কিন্তু সেই রাজনীতিতে জড়িয়ে পড়লি। এখন দেখ কিভাবে তোকে মেরে দিয়ে গেল। আমরা এদিকে বিয়ের ব্যবস্থা করছি, এখন তোর হাত পা ভাঙা। বিয়ের ব্যবস্থা করব কি করে? তুই আগে সুস্থ হ, এরপর বিয়ের ব্যবস্থা করব। আজকে নিহান আসেনি রাহাতকে দেখতে। এরপর 1 সপ্তাহ পর রাহাতকে নিয়ে যাওয়া হয় বাসায়। এই 1 সপ্তাহের ভেতর নিহান আর নিশির কোনো কথা হয়নি। আজকে সন্ধ্যায় নিশি নিহানের রুমে যায়, গিয়ে দেখতে পায় নিহান বিছানায় শুয়ে আছে, কোনো কথা বলছে না তার সাথে। তাকে দেখে উল্টো দিকে শুয়ে আছে। এই 1 সপ্তাহের ভেতর একদিনের জন্য তার গিফট আসা বন্ধ হয়নি। সেই লোকটাকে সে এখনো চিনতে পারেনি। লোকটা যে রাহাতকে মেরেছে সেটা খুব ভালো করেই বুঝতে পারছে। নিহানের এমন অবস্থা দেখে নিশির অনেক কষ্ট হচ্ছে, কিন্তু এখন নিহানকে বোঝাতে হবে, নিহানকে যে করেই হোক পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। না হলে নিহান কিভাবে পরীক্ষা দেবে? আর মাত্র 10 দিন বাকি আছে ওর এইচএসসি পরীক্ষার। এভাবে যদি পড়ে থাকে তাহলে পরীক্ষা দিতে পারবে না। এখানে শুয়ে আছিস কেন? তাড়াতাড়ি উঠে আয়, পড়তে বসবি না? না আপু, তুমি আমার রুম থেকে চলে যাও। আমি একা একাই পড়তে পারবো। আমার এসব ভালো লাগছে না। আমি পরীক্ষা দিব, আমাকে নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। এই এই আমার মুখের উপর কথা বলিস? তোর সাহস কি করে হলো? তাড়াতাড়ি উঠে আয়, তাড়াতাড়ি উঠে আয় বলছি, না হলে কিন্তু থাপ্পড় দিয়ে দাঁতগুলো সব ফেলে দিব। নিহান তখন কোনো কথা না বলে নিশির সাথে হাঁটতে শুরু করে। এরপর নিশির রুমে গিয়ে পড়তে বসে। একটা কথাও বাড়াবাড়ি বলছে না। আগে নিহান পড়তে বসলে এটা ওটা জিজ্ঞেস করে পড়া ফাঁকি দেওয়ার চেষ্টা করত, কিন্তু আজ চুপচাপ পড়তে বসে আছে। এটা নিশির একদম ভালো লাগছে না। নিশি তখন নিহানের দিকে তাকিয়ে বলল, নিহান, তোর কি হয়েছে? এই কয়দিন থেকে লক্ষ্য করছি তুই আমার সাথে তেমন কোনো কথা বলছিস না, বা কারোর সাথেই তুই মিশছিস না। কি সমস্যা তোর? আমার বিয়ে নিয়ে তোর কোনো সমস্যা নাকি? নিহান মনে মনে ভাবে তার বিয়ে নিয়েই তো সকল সমস্যা। সে যে নিশিকে ভালোবাসে সেটা সে বলতে পারছে না সাহস করে, আবার নিশিকে হারিয়ে ফেলবে এই ভয়টাও সে সহ্য করতে পারছে না। সে নিজের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নিশি নিহানের এমন তাকানো দেখে মনে মনে কিছুটা আনন্দ পায়, কারণ হয়তো নিহান তাকে ভালোবাসে, সেই জন্যই তার বিয়ের বিষয়টা সহ্য করতে পারছে না। কিন্তু নিহানের হাসি মুখে বলে, না আপু, তুমি বিয়ে করতে চাইছো, এতে আমার সমস্যা হবে কেন? আমার এমনিতেই মন ভালো নেই, সেজন্য কারোর সাথে তেমন কথা বলছি না। তোমার বিয়ে নিয়ে আবার আমার কি সমস্যা হবে? দুজনের দুই দিকের মন কারোর সাথে কারোর মিলছে না। দুইজন দুই দিকে চিন্তা করছে, কেউ কারোর সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে চাইছে না। নিশি তখন এই উত্তর শুনে চুপচাপ নিহানকে ধমক দিয়ে পড়তে বলে।
এরপর বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকে। তখন সে মনে মনে ভাবে একবার যদি ওই অপরিচিত লোকটাকে দেখতে পেত, তাহলে নিহানকে না পেলেও ওই অপরিচিত ব্যক্তিকে বিয়ে করে ফেলতো। কিন্তু এই রাহাতের মতো পাগলকে সে কোনো দিন বিয়ে করবে না। নিশি আবার দৌড়ে ঘরে ফিরে আসে। তখন নিহানকে বলে, নিহান, জানিস আমি রাহাতকে বিয়ে করতে চাই না, কিন্তু বাবা মার জন্য রাজি হয়ে গেছি। নিহান নিশির কথা শুনে অবাক দৃষ্টিতে নিশির দিকে তাকিয়ে আছে। কিন্তু কি বলবে এখন, সে তো নিশিকে ভালোবাসার কথা বলতে পারবে না, কারণ নিশি যে তাকে ছোট ভাইয়ের মতো দেখে। সে যদি ভালোবাসার কথা বলে তাহলে নিশি রাগ করতে পারে। সেই জন্য নিশিকে বলে, এখন এই কথা আমাকে বলে কোনো লাভ হবে না। তুমি আব্বু আম্মু বড় আম্মু সবাইকে বলে দিয়েছো তুমি রাহাত ভাইকে বিয়ে করতে চাও। তাহলে এখন এসব বলে আমাকে কেন এখন এসব বলে আমাকে কেন চিন্তায় ফেলছো? নিশি তখন ভাবছিল যে নিহানকে এই কথাটা বললে হয়তো নিহান তাকে নিজের দুর্বলতার কথাটা প্রকাশ করবে, কিন্তু নিহান যে তার সাথে এরকম ব্যবহার করবে এটা সে ভাবতে পারেনি। সে তখন নিহানকে কোনো কথা না বলে বাইরে চলে যায়। দেখতে দেখতে নিহানের পরীক্ষাটা শেষ হয়ে যায়। এই পরীক্ষার সময় নিশি নিহানের অনেক খেয়াল রেখেছে, কিন্তু আগের মতো কথা বলতে পারেনি। নিহানও আগের মতো ফ্রি হতে পারেনি নিশির সাথে। মাঝে মাঝে নিশির ব্যবহার শুনে মনে হতো নিহানকে নিশি ভালোবাসে, কিন্তু সেটা প্রকাশ করছে না। কিন্তু মাঝে মাঝে আবার এরকম ব্যবহার করতো যে নিহানকে সে কোনোদিন ভালোবাসতে পারবে না। নিহান অদ্ভুত এক সমস্যার মধ্যে পড়ে যায়। এর মধ্যে সে অপরিচিত লোকের পাগলামি আরো দিন দিন বেড়েই চলেছে। রাহাত সুস্থ হয়ে গেছে, সবাই চাচ্ছে রাহাতের সাথে নিশির বিয়েটা সম্পন্ন করে দিতে, কিন্তু নিশি কিছুতেই চায় না রাহাতকে বিয়ে করতে। কিন্তু কিভাবে তার বাবা মাকে সে বোঝাবে? নিশি রাতের বেলা শুয়ে এসব জিনিস চিন্তা করছে। হঠাৎ করে তার রুমের সব লাইট বন্ধ হয়ে যায়। সে এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। লাইটে বারবার টিপ দিচ্ছে, কিন্তু লাইট বন্ধ, কিছুতেই জ্বলছে না। হঠাৎ করে কেউ তার মুখটা চেপে ধরে ফিসফিস করে বলে, মায়াপরি, তোমার সাহস কি করে হলো তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে? তুমি কি জানো না আমি তোমাকে ভালোবাসি? তাহলে তুমি কেন অন্যকে বিয়ে করতে রাজি হলে? একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি যদি অন্য কাউকে বিয়ে করতে চাও তাহলে কিন্তু আমি তোমাকে খুন করে ফেলবো, এরপর নিজেও মরে যাব। কে আপনি? আর আমার রুমে এভাবে আসলেন কেন? রাতের বেলা একটা মেয়ের রুমে আসা কোন ধরনের ভদ্রতা? আমি তোমার রুমে যখন ইচ্ছা আসবো, যখন ইচ্ছা যাব, সেটা আমার ব্যাপার। তুমি কেন অন্য ছেলেকে বিয়ে করতে চাও সেটা আমাকে ক্লিয়ার করে বলো। কেন বিয়ে করবে না? এটা আমার পার্সোনাল লাইফ, আপনাকে কেন বলবো সেই বিষয়টা? আপনি এখন থেকে চলে যান, না হলে হঠাৎ সেই বিষয়টা আপনি এখান থেকে চলে যান, না হলে হঠাৎ করে কেউ চলে আসবে, এরপর আমার সব সম্মান নষ্ট হয়ে যাবে। তুমি তোমার সম্মান নষ্ট হওয়ার কথাটা ভাবছো, আর আমার যেদিকে জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আমি তোমাকে বারবার শুধু বোঝানোর চেষ্টা করছি যে আমি তোমাকে ভালোবাসি। আজ 1 বছর থেকে তোমাকে শুধু গিফট পাঠিয়েছি, তুমি আমার প্রতি কি একটু দুর্বল হওনি? আমি আপনার প্রতি কেন দুর্বল হব? আপনি কি আমাকে গিফট পাঠিয়ে দুর্বল করে দেবেন? আপনি কি আমাকে গিফট পাঠিয়ে দুর্বল করে দেবেন ভাবছেন? আমি আপনার প্রতি একটু দুর্বল হইনি। যেদিন আপনার মুখ দেখতে পারবো সেদিন বুঝতে পারবো যে আপনার প্রতি আমার ভালোবাসা বা কোনো ফিলিংস আছে কি নাই। তুমি কি সত্যিই আমাকে দেখতে চাও? হ্যাঁ, দেখতে চাই। তাহলে খুব শীঘ্রই দেখতে পাবে। 5 দিন পর তোমার বার্থডে, তাই না? তাহলে সেদিনে আমি তোমার সামনে চলে আসব। জানি না তোমার কি রকম অনুভূতি হবে সেদিন, কিন্তু আমি তোমার সামনে যেদিন চলে আসব, তোমার মনে আছে তোমার চাচাতো ভাইকে নিয়ে তুমি গিয়েছিলে একটা পার্কে ঘুরতে, একটা নীল শাড়ি পরে? সেদিন তোমাকে আমি দেখেছিলাম। সেদিনই তোমার সেই রূপের প্রেমে আমি পড়ে গেছি। তোমাকে আমি সেই জায়গায় দেখতে চাই। তোমাকে আমি কিছু গিফট পাঠিয়ে দিয়েছি তোমার টেবিলে, সকালে সেগুলো দেখতে পাবে। ওগুলো পরে তুমি বার্থডেতে চলে যাবে সেই পার্কে। তবে তুমি একা আর কাউকে সাথে নিয়ে যেতে পারবে না। নিশি তখন ছেলেটার কণ্ঠ কিছুটা চিনতে পারলেও পুরোপুরি চিনতে পারছিল না। তার শরীর থেকে সে পারফিউমের ঘ্রাণটা বারবার চলে আসছে। নিশি সেই মাতাল করা ঘ্রাণে মুগ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই ছেলেটাকে চিনতে পারছে না। ছেলেটা তখন চলে যেতে চায়, একটু চলে গিয়ে আবার ফিরে আসে। তার ঠোঁটে
তার ঠোঁটজোড়া চেপে ধরে। নিশি কোনো কথা বলতে পারছে না। একটু পর ছেলেটা তাকে ছেড়ে দিয়ে আবার সেই বেলকনি দিয়ে চলে যায়। সে চলে যেতে এই রুমের মধ্যে লাইট চলে আসে। নিশি তখন মনে মনে অনেক রাগ নিয়ে চিল্লিয়ে বলে, বজ্জাত ইঁদুর মারার বিষ খাইয়ে তোকে মেরে ফেলবো। আমার ঠোঁটের সাথে ঠোঁট মেলানোর সাহস তোর কি করে হলো? এসব ভাবতে ভাবতে নিশি টেবিলের দিকে তাকায়। দেখতে পায় কয়েকটা ব্যাগ সেখানে। ওদিকে পরের দিন সকালে যখন ব্রেকফাস্ট করতে যায় তখন দেখে নিহান চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না, চোখগুলো অনেক লাল হয়ে গেছে। নিহান কালকে সারা রাত শাওয়ারের নিচে দাঁড়িয়েছিল। তার কিছুই ভালো লাগছে না। নিশির বিয়ে হয়ে যাবে সেটা সে সহ্য করতে পারছে না। কারণ কালকে রাতে যখন সে ডিনার করতে এসেছিল তখন জানতে পারে নিশি আগেই ডিনার করে চলে গেছে। তখন তার বাবা মা কথা বলছিল। আপা, রাহাত তো সুস্থ হয়ে গেছে, তাহলে রাহাতের বাবাকে তুমি নিয়ে আসো, আমরা ওদের বিয়ের ব্যবস্থা করি। রাহাত এভাবে আর কতদিন বসে থাকবে? ছেলেটার তো কাজ আছে নাকি? হ্যাঁ ভাই, ওর বাবাকে আমি বলেছিলাম ওর বাবা বিদেশ থেকে আসতে লেট হবে, তাই বলেছে আমরাই যেন বিয়ের ব্যবস্থাটা করে ফেলি। উনি সরাসরি বিয়ের দিন আসবে। তাহলে আর দেরি করে কি লাভ? আগামী শুক্রবার ওদের বিয়ের ব্যবস্থা করে ফেলি। আমার তো কোনো আপত্তি নেই, তোমরা যেদিন ভালো মনে করবে সেই দিনই বিয়ে দিতে পারবা আমার ছেলেকে। নিহান সেটা সহ্য করতে পারেনি। রুমে এসে শাওয়ারের নিচে দাঁড়িয়েছিল, সেই জন্য মাথায় অনেক ব্যথা করছে, কিন্তু এটা কাউকে বুঝতে দিলে হবে না। সে তখন ব্রেকফাস্ট করার জন্য নিচে বসে আছে সোফায়। তখন নিশিকে দেখতে পায়, অনেক ফুরফুরে মেজাজে আসছে নিচে। নিহান মনে মনে ভাবছে ম্যাডাম অনেক খুশি তার বিয়ে নিয়ে, তাই চায় না নিহান তার ভালোবাসার কথা বলে নিশিকে কষ্ট দিতে, তাই চুপচাপ নিজের কষ্ট নিজের ভেতরেই লুকিয়ে রেখেছে। এরপর নিশি যখন ব্রেকফাস্ট করতে বসে তখন তার ফুপি বলে, ওরে, তোমার সাথে আমার ছেলের বিয়ের ব্যবস্থা করেছি আগামী শুক্রবার। তোমার বিয়ে, তুমি প্রস্তুতি নিয়ে নাও। আজকে বিকালে রাহাতকে নিয়ে তুমি চলে যেও শপিংয়ে। তোমাদের কি প্রয়োজন সেটা কিনে নিয়ে আসো। তোমাদের পছন্দ মতোই সব কিছু কিনে নিয়ে আসবে। আমরা বড়রা গিয়ে কি করব? নিহান তখন পাশ থেকে শুধু গালাগালি করছিল মনে মনে তার ফুপিকে। কেন এসে এই ঝামেলাটা বাঁধালো? সে তো আস্তে আস্তে নিশির কাছে যেতে শুরু করেছিল। নিশিকে সে ভালোবাসার কথাটা বলে দিতে পারত, কিন্তু তার ফুপি এসে সব ঝামেলা করে দিল। ফুপিকে সে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু এখন তার ফুপির প্রতি একটা রাগ চলে এসেছে। রাহাতের দিকে একবার তাকালো। রাহাত অনেক খুশি এই বিষয়টা নিয়ে। নিশি কোনো কথা বলছে না। তখন নিহানের মা বলল, আপা, নিহানকে নিয়ে যা করা। নিহান সাথে থাকলে ওদের একটু হেল্প হবে। নিহান তখন তার মায়ের দিকে তাকালো। এমনিতেই তার কোনো কিছু ভালো লাগছে না। এর মধ্যে যদি তাদের শপিং দেখে তাহলে তো তার মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু মায়ের অর্ডার নাও করতে পারবে না। সেই জন্য সে ব্রেকফাস্ট না করে নিজের রুমে গিয়ে শুয়ে থাকে। মাথাটা অনেক ব্যথা করছে। বিকাল হতেই তার শরীরে জ্বর চলে আসে। তখন হঠাৎ করে মাহা তার রুমে আসে। নিহান ভাই, তোমার কি হয়েছে? কিছু না মাহা, তুমি কেন আমার রুমে এসেছো? আমি কি আসতে পারি না? তুমি বললে তুমি ঋষি আপুকে ভালোবাসো, এখন তো ঋষি আপুর বিয়ে হয়ে যাচ্ছে ভাইয়ার সাথে, তাহলে তুমি কাকে বিয়ে করবে? তুমি আমাকে মেনে নাও না প্লিজ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। মাহা, তুমি বুঝতে পারছো না আমার এখন বিয়ে নিয়ে কোনো চিন্তা নেই। আমি এখনো অনেক ছোট, তাই এসব ঝামেলা করো না প্লিজ। আমার মাথা ব্যথা করছে। তাহলে দাও, আমি তোমার মাথাটা টিপে দিই। এই মেয়ে, তোমাকে একটা কথা বললে কি তুমি সেটা বুঝতে পারো না? তোমাকে বলেছি না আমার রুম থেকে বের হয়ে যেতে, তাহলে তুমি কেন এখনো আমার রুমের মধ্যে দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি বেরিয়ে যাও বলছি। মাহা মন খারাপ করে রুম থেকে বেরিয়ে যায়। ওদিকে নিশি নিজের রুমে বসে আছে। তার শপিং এ যাওয়ার কোনো ইচ্ছাই নেই। নিহানকে সকালে এই অবস্থায় দেখে সে সহ্য করতে পারছে না, কিন্তু নিহানের রুমে যাবে সেই সাহসটুকু তার নেই। কারণ নিহানের কাছে যত যাবে রাহাতকে বিয়ে করাটা তার জন্য কষ্টকর হয়ে যাবে। তখন রাহাত তার রুমে এসে বলে, কি ব্যাপার, নিশ্চয়ই তুমি এখনো রেডি হওনি? আমাদের তো শপিং এ যাওয়ার কথা। আমি রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি আসো।
নিশি তখন চুপচাপ রেডি হতে যায়। সে চায় না রাহাতের সাথে বেশি কথা বলতে, কারণ ছেলেটাকে দেখলেই তার কেমন জানি করতে শুরু করে, ইচ্ছে করে তাকে মেরে ফেলতে। কিন্তু এখন তো তাকে সারা জীবন এই ছেলেটার সাথে কাটাতে হবে, এটা ভাবতেই তার শরীরটা মোচড় দিয়ে উঠছে। এরপর রাহাতের সাথে শপিং এ চলে যায়। তার একদম কোনো কিছু ভালো লাগছে না। রাহাত তাকে বারবার এটা ওটা দেখাচ্ছে, কিন্তু তার কোনো কিছুই ভালো লাগছে না। ওদিকে নিহান নিজের রুমে বসে চিন্তা করতে থাকে কি করবে সে। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। বারবার শুধু নিশির কথা মনে হচ্ছে। সে মনে মনে ভাবছে নিশিকে ভালোবাসার কথা বলে দেবে, কিন্তু এখন বললে নিশির জীবন নষ্ট হতে পারে। সেজন্য সে নিশিকে বলতেও পারছে না। কিন্তু তার কাছে একটা সুযোগ আছে, সেই সুযোগটা সে ব্যবহার করতে চায়। নিশির বার্থডে আসছে। নিশি শপিং শেষ করে যখন বাসায় ফেরে, তখন জানতে পারে যে নিহান অনেক অসুস্থ। তখন সে দৌড়ে নিহানের রুমে যায়। গিয়ে দেখে নিহান জ্বরে কথা বলতে পারছে না। নিশি তখন নিহানের মাথায় হাত দিয়ে দেখে অনেক বেশি জ্বর। নিশি তখন কান্না করে নিহানকে জিজ্ঞাসা করে, আই নিহান, তোর জ্বর কিভাবে আসলো? তোর জ্বর এসছে সেটা আমাকে একবার বলবি না? এভাবে একা একা রুমের মধ্যে শুয়ে আছিস কেন? ছোট আম্মু বলল, সেও জানে না। নিহান কোনো কথা বলছে না, চুপচাপ শুয়ে আছে। নিশি তখন দৌড়ে ডাক্তারের কাছে কল দেয়। একটু পর ডাক্তার চলে আসে। ডাক্তার এসে নিহানকে দেখে যায়। নিহান তখন সেখানেই শুয়ে আছে। নিশি নিহানের পাশে বসে থাকে। একটু পর মাহা আসে। নিশি মাহাকে দেখে অনেক রেগে যায়, কিন্তু সেটা তার সামনে প্রকাশ করে না। মাহা তখন নিহানের পাশে বসে বলে, নিহান ভাইয়া, তোমার কি হয়েছে? প্লিজ তুমি কথা বলো। তুমি কথা বলছো না কেন? প্লিজ ভাইয়া বলো। নিশি তখন মাহার দিকে তাকিয়ে বলে, মাহা, নিহানের এখন রেস্টের প্রয়োজন। তুমি তোমার রুমে যাও, গিয়ে শুয়ে পড়ো। এখন নিহানের পাশে আমি আছি। আপু, আমি থাকি না, সমস্যা কি? মাহা, আমি তোমাকে কতবার বললাম তুমি তোমার রুমে চলে যাও। এখন আমি নিহানের পাশে আছি। তুমি কেন নিহানের পাশে বসে থাকবে? যাও এখান থেকে। মাহা রাগ করে সেখান থেকে চলে গেলে মনে মনে নিশির প্রতি অনেক রাগ প্রকাশ করছে, কিন্তু সেটা সামনে প্রকাশ করতে পারছিল না। ওদিকে নিহানের প্রচন্ড মাথা ব্যথা করছে, চোখ মেলে তাকাতে পারছে না। নিহান তখন আস্তে আস্তে বলে, আপু, আমার না খুব ঠান্ডা লাগছে। নিহান কাঁপতে শুরু করেছে। নিশি কি করবে বুঝতে পারে না। তখনও হঠাৎ করে নিহানকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। নিশি নিহানকে জড়িয়ে ধরে আছে। তার শরীরের মধ্যে আলাদা একটা অনুভূতি কাজ করছে, কিন্তু নিহান বুঝতেই পারছে না কি হচ্ছে। পুরো রাত থেমে থেমে জ্বর উঠছে নিহানের। নিশি একটা বারের জন্য ঘুমাতে পারেনি। সকালে ঘুম থেকে উঠে মাথাটা একটু হালকা অনুভব করে। পাশে দেখে নিশি শুয়ে আছে। নিহান তখন অবাক দৃষ্টিতে নিশির দিকে তাকিয়ে আছে। নিহান মনে মনে ভাবছে, আপু কখন আসলে এই রুমে? সে তখন নিশির দিকে তাকিয়ে আছে। নিহানের নড়াচড়ার শব্দে নিশিরও ঘুম ভেঙে যায়। নিহানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তোর জ্বর কমেছে? হ্যাঁ আপু, এখন আমি সুস্থ আছি। ঠিক আছে, তাহলে শুয়ে রেস্ট নে। আমি যাই, তোর জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করি। ব্রেকফাস্ট করে ঔষধ খেতে হবে। নিহান তখন কোনো কথা না বলে নিশির রুম থেকে বেরিয়ে যায়। গিয়ে কিছু খাবার নিয়ে আসে। নিহানের মুখে তুলে খাওয়াতে থাকে। নিহান মনে মনে ভাবছে, এই মুহূর্তটা যদি এখানেই থেমে থাকতো, আর যদি এই সময়টা সামনে এগিয়ে না যেত, এভাবেই যদি সারা জীবন কাটিয়ে দেওয়া যেত, কিন্তু সেটা সম্ভব নয়। এটা ভাবতেই নিহানের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। নিহানের কান্না দেখে নিশি উতলা হয়ে জিজ্ঞাসা করে, নিহান, কি হয়েছে? কান্না করছিস কেন? আমাকে বল, কি সমস্যা তোর? না আপু, কিছু হয়নি, এমনি চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। নিশি তখন রুমের মধ্যে নিহানের টাওয়ালের জন্য খুঁজতে থাকে, কিন্তু টাওয়াল নিহান রেখেছে একটা বক্সের উপর। নিশি তখন বক্সটার কাছে যায়, কিন্তু এই ঘ্রাণটা কোথা থেকে আসছে সে বুঝতে পারছে না। মনে হচ্ছিল যেন পারফিউমের ঘ্রাণের মতো, কিন্তু কিছু বুঝে ওঠার আগে নিহান বলে ওঠে, আপু তুমি কি করছো? না, তোর জন্য টাওয়াল খুঁজছিলাম। আমি ওই টাওয়েলটা ব্যবহার করি না। তুমি এদিকে আসো, আলমারির ভিতর আমার নতুন একটা টাওয়েল আছে, এটা নতুন কিনে এনেছি, ওটা এনে দাও।
তখন নিশি আর সেখানে দাঁড়ালো না। সে টাওয়ালটা নিয়ে নিহানের মুখটা মুছে দিল, কিন্তু তার মনের মধ্যে একটা খটকা লেগে গেল। এই ঘ্রাণটা কোথা থেকে আসছে? কিন্তু এখন সেটা নিহানকে জিজ্ঞাসা করতে সে পারবে না। এরপর তারা নিচে যায়। বিয়ের সব ব্যবস্থা হয়ে গেছে, আর মাত্র 6 দিন বাকি বিয়ের। এর মধ্যে আবার নিশির বার্থডে। নিশি বার্থডেতে নিহান কিছু না কিছু দেয়। এবার কি দেবে নিশি সেটাই চিন্তা করছে। নিশি যখন নিহানের রুমের পাশ দিয়ে যাচ্ছিল তখন দেখতে পায় নিহান সেই বক্সটা খুলে একটা ছোট ব্যাংক করে এনেছে। নিশি তখন দরজার আড়াল থেকে দেখতে থাকে সেই ব্যাংকে নিহান কি করতে চাইছে। তখন দেখতে পায় নিহান ব্যাংকটা থেকে কিছু টাকা বের করছে চামচ ব্যবহার করে। মনে হচ্ছিল না বেশি টাকা এখানে আছে, তার কারণ নিহানকে বেশি টাকা দেওয়া হয় না। নিহানকে যা টাকা দেওয়া হয় তা নিশির হাতেই দেওয়া হয়। এটা তাদের পরিবারের নিয়ম, কারণ নিশি বলে দিয়েছে নিহানকে আপাতত কোনো টাকা দেওয়ার দরকার নেই। তাকে শুধু পকেট মানির টাকা দেওয়া হয়, যা দিয়ে সে শুধু কলেজে যাওয়া আসা করে, আর বাকিটা নিশি কিনে দেয় যখন যা প্রয়োজন হবে সেটা পরিবারের লোকজন কিনে নিয়ে আসে। নিহানের বাজারে যাওয়া বা আড্ডা দেওয়ার কোনো অর্ডার নেই। ওদিকে কালকে রাতে নিহানকে দেখতে রাহাত এসেছিল। এসে নিশিকে এই অবস্থায় দেখে সে অনেক রেগে যায়, কারণ সে নিশিকে অন্য কারোর সাথে সহ্য করতে পারছিল না। নিশি যখন নিজের রুমে গিয়ে বসে থাকে তখন হঠাৎ করে রাহাত তার রুমে গিয়ে জিজ্ঞাসা করে, নিশি, তোমার সাথে আমার 2 দিন পরে বিয়ে হতে যাচ্ছে। তুমি কেন নিহানের রুমে এভাবে বসেছিলে? নিহানকে কেন তুমি জড়িয়ে ধরেছিলে? রাহাতের কথা শুনে নিশি অনেক রেগে যায়। সে কি বলবে ভেবে পাচ্ছে না। তখন রাহাত তার দিকে রাগী চোখে তাকায়। রাহাত তখন আবার তাকে ধাক্কা দিয়ে হাত ধরে বলে, তোমার সাথে যেহেতু আমার বিয়ে হতে যাচ্ছে, তাই তুমি আর কাউকে স্পর্শ করতে পারবে না। তুমি কেন নিহানকে জড়িয়ে ধরেছিলে সেটা আমাকে বলো। নিশি তখন রেগে গিয়ে রাহাতকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে ফেলে দেয়। এরপর বলে, দেখেন, আপনার সাথে এখনো আমার বিয়ে হয়নি। বিয়ে নিয়ে কথা হচ্ছে, আর আপনার সাথে বিয়ে হবে কিনা সেটা পরে দেখা যাবে। আর আপনার সাথে যেদিন বিয়ে হবে সেদিন থেকে আমি আপনার স্ত্রীর আগে সেদিন থেকে আমি আপনার স্ত্রী। এর আগে আপনি আমার উপর কোনো অধিকার খাটাতে পারবেন না। তুমি কিন্তু লিমিটের বাইরে করছো নিশি। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। তাই যে তোমার সবকিছু মেনে নেব এটা কিন্তু না। তুমি নিহানের রুমে আর যেতে পারবে না। নিহানের আশেপাশে তোমাকে যেন আর না দেখি, এটা তুমি খুব ভালো করে খেয়াল রাখবে। 100 বার যাব। আমি নিহানের রুমে যাব, তাতে আপনার কি সমস্যা? তখন রাহাত রাগ করে সেখান থেকে বেরিয়ে যায়। রাহাতের চোখ দিয়ে যেন আগুন গড়িয়ে পড়ছিল। সে নিহানকে এখন মেরে ফেলতে চায় এমন অবস্থা। ওদিকে রাহাত বেরিয়ে যেতেই নিশি চলে যায় দৌড়ে তার মায়ের কাছে। মাকে গিয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তখন নিহানের মাও সেখানে উপস্থিত। হঠাৎ করে নিশিকে কান্না করতে দেখে নিহানের মা বলে ওঠেন, কি ব্যাপার নিশি, তুই কান্না করতেছিস কেন মামুনি? আমাকে বল, কি হয়েছে? কোনো সমস্যা হলে আমাকে বল তুই। নিশি কোনো কথা বলছে না, কান্না করেই যাচ্ছে। তাদের সব চিন্তা শুরু হয়েছে নিশি কেন কান্না করছে। তখন নিশির মা জিজ্ঞাসা করে, আম্মু, তোর কি হয়েছে আমাকে বল। কোনো সমস্যা হলে আম্মুকে বল, আমি দেখছি কি সমস্যা হচ্ছে। নিশি তখন কান্না করতে করতে বলে, আম্মু, আমি এই বিয়ে করতে পারবো না। আমি রাহাত ভাইয়াকে বিয়ে করতে পারবো না। ওনার সাথে আমি মানিয়ে নিতে পারবো না। তোমরা ফুপিকে একটু বোঝাও। নিশির কথা শুনে সবাই নিশির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ এটা কোনোদিনও সম্ভব নয়। তাদের বিয়ের সব কথা হয়ে গেছে, বিয়ের সব কিছু প্রস্তুত। এখন হঠাৎ করে নিশি এসে বলছে বিয়ে করবে না। তখন নিহানের মা জিজ্ঞাসা করে, নিশি, তুই নিজে রাজি হলি বিয়ের জন্য, আবার বলছিস এখন বিয়ে করবি না? কি সমস্যা হয়েছে? রাহাতের সাথে কোনো সমস্যা হলে আমাকে বল, আমি রাহাতের সাথে গিয়ে কথা বলবো। ছোট আম্মু, আমি রাহাত ভাইকে বিয়ে করতে পারবো না, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। প্লিজ তোমরা আমাকে রাহাত ভাইয়ের সাথে বিয়ে দিও না। ওনার সাথে আমি মানিয়ে নিতে পারবো না। কিন্তু তোর ফুপি যদি এই কথাটা শুনতে পারে তাহলে তিনি অনেক কষ্ট পাবেন। উনি অনেক আশা নিয়ে তার ছেলের সাথে তোর বিয়ের ব্যবস্থা করেছেন। এখন যদি তুই বিয়েটা ভেঙে দিস তাহলে অনেক কষ্ট পাবেন। আর তুই কাকে ভালোবাসিস? তোমরা কি কিছুই বুঝতে পারো না? ছোট আম্মু, আমি নিহানকে
কেন এত বেশি শাসন করি? আমি নিহানকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি। সেটা কি তোমরা এক মুহূর্তের জন্য বোঝার চেষ্টা করোনি? আমি নিহানকে বিয়ে করতে চাই, তোমাদের যদি কোনো আপত্তি না থাকে। নিশির কথা শুনে তারা একে অপরের দিকে তাকাতে থাকে। কি বলবে তারা বুঝে উঠতে পারছে না। তখন নিশির আম্মু বলে ওঠে, এই কথাটা তুই আমাদের আগে বলবি না? এখন আমরা কিভাবে এখন এই কথাটা তুই আমাদের আগে বলবি না? এখন আমরা কিভাবে এসব কিছুর সমাধান করব? এখন তোর সাথে নিহানের বিয়ে দেওয়াটা সম্ভব নয়। আমরা রাহাতের সাথে তোর বিয়ের ব্যবস্থা করে ফেলেছি। আর তোর বাপ চাচারা যদি এই কথাটা শুনতে পারে তাহলে কতটা সমস্যা হবে বুঝতে পারছিস? তোর ব্যাপারে তোর বাপ চাচারা কত সিরিয়াস তুই সেটা জানিস? আমি কিছু জানি না আম্মু। তোমরা নিহানের সাথে আমার বিয়ের ব্যবস্থা করো। আমি নিহানকে ছাড়া বাঁচতে পারবো না। তোমরা আব্বুকে বোঝাও, আব্বু যদি রাজি না হয় তাহলে আমি মরে যাব। পাগলামি করিস না, এটা কোনোদিন সম্ভব নয়। নিহান তোর থেকে বয়সে অনেক ছোট, আর নিহান তোকে বিয়ে করবে কিনা সেটাও নিয়ে সন্দেহ আছে। ও যদি বিয়ে করতে না চায় তাহলে আমি ওকে খুন করে ফেলবো। আমি ওকে ভালোবাসি। ও কেন অন্য কাউকে বিয়ে করবে? আর আমি রাহাতকে বিয়ে করতে পারবো না। ও আজকে আমার গায়ে হাত তুলেছে। ও আজকে আমার গায়ে হাত তুলতে চেয়েছিল, আমাকে ধাক্কা দিয়েছে। বিয়ের পর না জানি আমাকে মেরে ফেলে। তখন তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন নিশির মা নিহানের আম্মুর দিকে তাকিয়ে বলে, রুমানা, মেয়ে কি বলেছে শুনতে পাচ্ছ? এখন আমরা নিহানকে কিভাবে রাজি করাবো? আর ওর ফুপি যে বিষয়টা নিয়ে অনেক সিরিয়াস হয়েছে হয়ে পড়েছেন, উনি বিয়ের সব ব্যবস্থা করে ফেলেছেন। এখন তো এটা আটকানোও যাবে না। আচ্ছা, যা হবার হয়ে গিয়েছে। এখন আমরা একবার চেষ্টা করে দেখতে পারি। আমরা আলাদাভাবে ওদের বাবাদের সাথে কথা বলবো। তারপর যদি রাজি হন ওনারা, তাহলে পরের বিষয় দেখা যাবে। আমরা আপাকে যেভাবে হোক বোঝানোর চেষ্টা করব। নিশি তখন সেখান থেকে চলে যায়। তারা একে অপরের সাথে কথা বলতে থাকেন। নিশি তখন গিয়ে নিজের ফোনটা হাতে নেয়। কালকে ফোনটা চেক করা হয়নি, হয়তো সেই লোকটা মেসেজ করেছিল। আজকে সে অনেক অবাক হয়, কারণ তার বেলকনিতে আজকেও একটা গিফট বক্স ঝুলছে। সে মনে মনে অনেক আনন্দিত হয়েছিল। সকালে নিহানের রুমে সে পারফিউমের ঘ্রাণ পেয়ে সে ভেবেছিল যে নিহান হয়তো এই কাজগুলো করছে না, কিন্তু নিহান হয়তো এই কাজগুলো করছে, কিন্তু নিহান তো কালকে তার সাথে শুয়েছিল। তাহলে এই গিফট বক্সটা কে রেখেছিল? নিশ্চয়ই নিহান এটা করতে পারবে না। তাহলে কি নিহান এসব করছে না? তাহলে কে করছে এসব? তখন সে ফোনটা হাতে নেয়। ফোনটা হাতে নিতেই দেখতে পায় সেই লোকটার মেসেজ। মায়াপরি, তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার চিন্তাও করো না। তুমি যাকে বিয়ে করার চেষ্টা করবে তাকেই আমি মাটির নিচে পুঁতে ফেলবো। আমি কতটা ভয়ঙ্কর সেই ব্যাপারে তোমার কোনো ধারণা নেই। আমার কার্যকলাপে তুমি হয়তো বুঝতে পেরে গেছো আমি কি করতে পারি। আমি চাইলে সবকিছু করতে পারি। সেখানে তোমাকে যে বিয়ে করতে চাইবে তাকে আমি খুন করতে আমার 1 মিনিটও সময় যাবে না। নিশি তখন মেসেজটা পড়ে কান্না করতে শুরু করে। সে যে নিহানের সাথে তার বিয়ের ব্যবস্থা করার কথা বলে এসেছে, এখন যদি নিহান এই কাজটা না করে তাহলে এই লোকটা তো নিহানকেও মেরে ফেলতে পারে। তখন সে কান্না করতে করতে আবার দৌড়ে সেই রুমে যায়। গিয়ে দেখতে পায় তার মা আর ছোট আম্মু সেখানে এখনো বসে আছেন। সেই জন্য সে চিৎকার করে বলে, না না না, না না না, সেটা আম্মু। তোমরা এই বিষয় নিয়ে আব্বুদের সাথে কোনো কথা বলো না। আমি নিহানকে বিয়ে করতে পারবো না। আমি অনেক ভেবেচিন্তে দেখেছি, নিজের রুমে গিয়ে নিহানকে বিয়ে করাটা আমার জন্য উচিত নয়। ও আমার থেকে বয়সে অনেক ছোট। আমার যার সাথে বিয়ে হচ্ছে তার সাথে হোক। নিশির কথা শুনে তারা আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে যায়। মেয়েটা এক এক সময় এক এক কথা বলছে, তার মনের মধ্যে কি ঘুরপাক খাচ্ছে তারা কিছুই বুঝতে পারছেন না। নিশি তখন নিজের রুমে গিয়ে শুয়ে কান্না করতে শুরু করে। সে এখন কি করবে? তার সবকিছু কেমন জানি চিন্তার বাইরে চলে যাচ্ছে। কে এই লোকটা, আর কেন এসব করতে চাইছে?
কিছুই বুঝতে পারছে না। এদিকে যেমন রাহাত, অন্যদিকে নিহান, আরেকদিকে এই অপরিচিত লোকটা, তিনজনের মধ্যেখানে পড়ে তার জীবনটা একদম ধ্বংস হয়ে যাচ্ছে। তখন সে কান্না করতে শুরু করে, আগ বাড়িয়ে সেই লোকটার কাছে মেসেজ পাঠায়। আপনাকে আমি শেষ একটা সুযোগ দিতে চাই। যদি দেখা করতে চান তাহলে কালকে বিকেলে আমার সাথে সেই পার্কে দেখা করুন। আপনি যেভাবে বলেছেন আমি সেভাবেই সেখানে আসবো, কিন্তু যদি না আসেন তাহলে আমি আত্মহত্যা করব, কারণ আমি বিশালের ঝামেলায় পড়ে গেছি। মেসেজটা সেন্ড হতে দেরি হলো, কিন্তু রিপ্লাই আসতে দেরি হলো না। ওপাশ থেকে লোকটা রিপ্লাই দিল, মায়াপরি, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আত্মহত্যা করবা মানে? এটা কোনোদিন হতে পারে না। তুমি যেটা বলবে সেটাই হবে। কালকে আমি তোমার সাথে দেখা করব। কালকে বিকালে তুমি পার্কে চলে আসবে, একা আসবে কিন্তু। এভাবে দেখতে দেখতে রাত হয়ে গেল। সবাই সবার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। নিশির মনের মধ্যে আলাদা একটা অনুভূতি কাজ করছে, লোকটার সাথে দেখা হবে। কে সেই লোকটা? কালকে সে জানতে পারবে। সেই জন্য তার মনের ভেতর একটা আনন্দ কাজ করছে, অন্যদিকে আরেকটা ভয় কাজ করছে। লোকটা যদি তাকে দেখার পর আটকে রেখে দেয়, ওকে তো একা যেতে বলেছে। নিশি পরের দিন সকাল হতেই রেডি থাকে, যে করেই হোক আজকে পৌঁছাতেই হবে ওখানে। কিন্তু সবার সামনে যদি এভাবে সেজেগুজে বের হয়, তাহলে কিভাবে সে সবার সামনে দিয়ে বের হয়ে যাবে? তখন সে তার ফ্রেন্ড মিলিকে কল করে। কি ব্যাপার বান্ধবী, এতদিন থেকে ভার্সিটিতেও আসিস না, আমাদের সাথেও কোনো যোগাযোগ করিস না, বুঝলাম না কি হয়েছে তোর। সব কথা তোকে পরে খুলে বলবো। তুই কি এখন ফ্রি আছিস? আমি তোর বাসায় একবার আসতে চাই। এটার জন্য আবার বলে আসতে হয় নাকি? আমি বাসায় আছি, তাড়াতাড়ি চলে আয়। আমার বাসায় কি দরকার? নিশি তখন সেই ব্যাগগুলো নিয়ে দৌড়ে চলে যায় মিলিদের বাসায়। যাওয়ার সময় তার আম্মুকে বলে যায় যে আসতে আসতে সন্ধ্যার পর হতে পারে। মিলিদের বাসায় পৌঁছাতেই মিলি তাকে এসে নিয়ে যায়। তখন সে মিলির সামনে গিয়ে বলে, মিলি, তোকে বলেছিলাম না সেই অপরিচিত লোকটার কথা? আজকে সেই অপরিচিত লোকটা আমার সাথে দেখা করবে। সেই জন্য তার কাছে যাব। কি বলছিস দোস্ত, আমাকেও নিয়ে জানা প্লিজ। আমার অনেক ইচ্ছা সেই লোকটাকে দেখার। কে সেই প্রেমিক, আমি একটাবার দেখতে চাই তাকে। কিন্তু তোকে নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ লোকটা বলেছে একা দেখা করতে চায়। আমাকে একাই যেতে হবে। এই গিফট গুলো পাঠিয়েছে, এগুলো পরে যাওয়ার কথা বললো। মিলি তখন মন খারাপ করে নিশিকে সাজাতে শুরু করে। নিশি ড্রেসগুলো পরে সবগুলো জিনিস তার পছন্দের, জুয়েলারি সহ সবকিছু তার খুবই পছন্দের। এগুলো পরার পর আয়নার সামনে গিয়ে নিজেকে এসে চিনতে পারছে না। তখন মিলি বলল, দোস্ত, তোকে আজ যে সুন্দর লাগছে, লোকটা যদি তোকে ধরে বিয়ে করে ফেলে তাহলে কি হবে? নিশি মুচকি হেসে মিলিকে একটা ধাক্কা দিয়ে সেখান থেকে চলে আসে। কারণ বিকাল হতে শুরু হয়েছে। সেই পার্কে গিয়ে অপেক্ষা করতে শুরু করে, কিন্তু সেই লোকটা এখনো আসছে না। তখন সেই লোকটাকে মেসেজ করে, আপনি কোথায়? আমি তো চলে এসেছি। আমি অনেক আগে চলে এসেছি। আমার মায়াপরীকে একটু দেখছিলাম দূর থেকে। অনেক সুন্দর লাগছে তোমাকে আজকে, সেই জন্য তোমার দিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম। তোমার সামনে গিয়ে হয়তো দেখতে পারবো না, সেই জন্য আমি বটগাছটার পেছনে আছি। তখন সে তখন সে সেই বটগাছটার পেছনে যায়, গিয়ে দেখতে পায় একটা লোক উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। তখন নিশি পাশে গিয়ে জিজ্ঞাসা করে, কে আপনি? আর আপনি আমাকে বারবার এরকম মেসেজ পাঠান কেন? আজকে আমি আপনার মুখটা দেখতে চাই। এদিকে ঘুরুন একবার। তখন সেই লোকটা আস্তে আস্তে কথা বলতে শুরু করে। লোকটার প্রথম কণ্ঠ শুনবে সেই জন্য অপেক্ষা করতে থাকে। লোকটা তখন বলে, আমার কোনোদিন সাহস হয়নি তোমাকে আমার ভালোবাসার কথাটা বলার। আজকে সেই সুযোগটা পেয়েছি। তোমাকে আমি বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে কতটা ভালোবাসি সেটা যদি প্রকাশ করতে পারতাম, তাহলে হয়তো আমার গলা শুকিয়ে যেত, পৃথিবীর সময়ের হিসাবটা বন্ধ হয়ে যেত। কারণ সেই কাহিনী বলতে বলতে সময় কোন দিক দিয়ে চলে যেত কেউ বুঝতে পারতো না। নিশি কণ্ঠটা শুনেই চিনতে পেরে যায়। তখন সে দৌড়ে গিয়ে তাকে পেছনে ঘুরায়। হ্যাঁ, সামনে নিহান দাঁড়িয়ে আছে, হাতে একটা গোলাপ আর একটা গিফট বক্স নিয়ে। গিফট বক্সটা ঠিক সেই রকম যেরকম 1 বছর থেকে তার রুমের সামনে এনে রেখে দিয়ে যায়।
তখন সে নিহানের দিকে তাকিয়ে আছে। নিহান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তার সামনে। তখন সে নিহানকে ধাক্কা দিয়ে বলে, নিহান, তুই? তাহলে তুই এতদিন থেকে এসব করছিলি? নিহান কোনো কথা বলছে না, চুপচাপ নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। নিশি আবার ধাক্কা দিয়ে বলে, রে, তোর এত বড় সাহস কোন দিন থেকে হলো? এখন কথা বলছিস না কেন? তাড়াতাড়ি কথা বল। নিহান তখন করুণ চোখে নিশির দিকে তাকায়, আস্তে আস্তে বলে, আপু, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, কিন্তু তোমার ভয়ে কোনোদিন বলতে পারিনি। তুমি এমনিতেই আমাকে অনেক বেশি শাসন করতে, সেই জন্য কোনোদিন সাহস হয়নি তোমার সামনে দাঁড়িয়ে ভালোবাসার কথা বলার। কিন্তু আজ আমি বলতে চাই, আমি তোমায় ভালোবাসি আপু। নিহানের মুখে ভালোবাসার কথা শুনে নিশি গিয়ে একের পর এক থাপ্পড় দিতে থাকে। নিহান ভাবে নিশি হয়তো তাকে ভালোবাসে না, সেজন্য নিহান কান্না করে নিশির পায়ে ধরে বলে, আপু প্লিজ, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তুমি সারা জীবন আমাকে শাসন করলেও আমি তোমার শাসন মেনে নিতে রাজি আছি। প্লিজ আমাকে ছেড়ে যেও না। নিহানের এমন কান্নায় নিশির বুকটা ফেটে যাচ্ছে। নিশানকে উঠিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে, এই ছোট্ট একটা কথা বলতে তোর এতদিন সময় লাগলো? আমি তোর জন্য এতদিন অপেক্ষা করলাম। আমি ভাবতাম যে আমি শুধু একাই তোকে ভালোবাসি, কিন্তু এখন দেখছি তুই আমাকে ভালোবাসিস, কিন্তু এতদিন বলিসনি কেন? আমি অনেক ভয় পেতাম তোমাকে, সেই জন্য সাহস করে তোমাকে কোনোদিন বলতে পারিনি। আজকে তো বলে দিলাম। কিন্তু তুই যে আমাকে এত গিফট পাঠাতি, এত টাকা তুই কোথায় পেতি? তোকে তো কোনো টাকা দেয়া হতো না। আমাকে যে পকেট মানির টাকাগুলো দেওয়া হতো, সেগুলো আমি ব্যাংকের মধ্যে লুকিয়ে রাখতাম। এরপর সেখান থেকে আস্তে আস্তে তোমাকে গিফট পাঠাতাম। যখন আমার কাছে কোনো টাকা থাকতো না, তখন আমি নিজে কিছু বানিয়ে হলেও তোমাকে গিফট পাঠাতাম। কোনোদিন তোমাকে গিফট পাঠানো বন্ধ করিনি, কারণ একদিন পাঠানো বন্ধ করে দিলে তুমি হয়তো আমাকে ভুলে যেতে পারো। সেই জন্য আমি তোমার কাছে সব দিন থাকতে চেয়েছিলাম। নিশি কি বলবে বুঝে উঠতে পারছে না। নিহান তাকে এতটা ভালোবাসে সে কোনোদিন ভাবতে পারেনি। টানতে টানতে বাসায় নিয়ে যায়। বাসায় গিয়ে এই অবস্থায় তাদেরকে ঢুকতে দেখে সবাই তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তার বাবা তার কাছে এসে জিজ্ঞাসা করে, কিরে নিশি, তুই নিহান কিভাবে টেনে নিয়ে আসছিস? কি হয়েছে তোদের? আব্বু, আমি নিহানকে ভালোবাসি, আর নিহানও আমাকে ভালোবাসে। আমরা দুজন বিয়ে করতে চাই। আমি রাহাত ভাইয়াকে বিয়ে করতে পারবো না। রাহাত ভাইয়ের সাথে আমার সম্পর্কটা স্বাভাবিক নয়। ওনাকে আমি মানিয়ে নিতে পারবো না। তাদের কথা শুনে পরিবারের সবাই তাদের দিকে তাকিয়ে আছে। তাদের ফুপিও তাদের দিকে তাকিয়ে আছেন। রাহাত অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নিশির দিকে। এটা স্বাভাবিক, কারণ তাদের বিয়ের সব ব্যবস্থা হয়ে গেছে। শপিং এ কালকে নিশি গিয়ে শপিং করেছে, কিন্তু আজকে এমন একটা কথা বলবে সে কোনোদিনও চিন্তাও করতে পারেনি। তুই কি বলছিস? তোর কি মাথা ঠিক আছে? বিয়ে করবি মানে? আর রাহাতের সাথে তোর বিয়ের সব ব্যবস্থা হয়ে গেছে, তুই বলেছিস নিহানের সাথে তুই বিয়ে করবি। তুই তো বলেছিলি রাহাতের সাথে বিয়ে করতে রাজি, তাহলে এখন কেন এসব বলছিস? আর নিহান, তোর এত বড় সাহস কি করে হলো? তুই তোর থেকে বড় একটা মেয়েকে ভালোবাসতে গেলি কি করে? ছোট আব্বু, তুমি নিহানকে কিছু বলবে না। নিহান অনেক ভয় পেয়ে আমাকে কথাটা বলেছে। ও আমাকে অনেক দিন থেকে ভালোবাসে, কিন্তু বলতে পারিনি। আমি নিহানকে বাধ্য করেছি আমাকে ভালোবাসার জন্য, যাতে তোমরা আমাদের বিয়ে না দাও। না হলে কিন্তু আমি আত্মহত্যা করব। তখন কিন্তু আমাকে কেউ থামাতে পারবে না। আর ফুপি, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। তাদের ফুপি তখন কি বলবেন কিছুই বুঝতে পারছিলেন না। তাদের দিকে শুধু অবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন। নিহানের বাবা মা অনেক ভয় পেয়ে যান তাদের আত্মহত্যার কথা শুনে। তখন নিশির বাবা বলে ওঠে, আরমান, আমি আমার মেয়েকে হারাতে পারবো না। তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে নিহানের সাথেই আমি নিশির বিয়ে দিতে চাই। আমি ছোটবেলা থেকে ওদেরকে বলে আসছি, ওরা যাকে বিয়ে করতে চাইবে আমি তাদের বিয়ে ওদের সাথে দিব। তাদের সাথে আমার কোনো আপত্তি নেই, তুই যদি রাজি থাকিস। কিন্তু ভাইয়া, আপনার কি হবে? আপা অনেক আশা করে রাহাতের সাথে নিশির বিয়ে ঠিক করেছেন। এখন যদি নিহানের সাথে নিশির বিয়ে হয় তাহলে রাহাতের কি হবে? তখন তার ফুপি তাদের দিকে এগিয়ে এসে দুজনকে জড়িয়ে ধরেন, কারণ তাদের ফুপি ছোটবেলা থেকে অনেক বেশি ভালোবাসেন তাদেরকে। এরপর তাদের ফুপি বলতে শুরু করেন, আমার কোনো আপত্তি নেই ভাইয়া। ওরা যদি একে অপরকে বিয়ে করে সুখে থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি রাহাতকে অন্য জায়গায় বিয়ে দিতে পারবো, কিন্তু ওদের সুখের বিষয়টা আমি ভেবে দেখেছি। ওদেরকে আমি কষ্ট দিতে চাই না। তোমরা ওদের বিয়ের ব্যবস্থা করো।
না মা, আমি নিশিকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। তুমি এটা কিভাবে করলে? তুমি আমার সাথে নিশি বিয়ে দিবে বলেছিলে, তাহলে কেন তুমি নিশিকে এখন নিহানের সাথে বিয়ে দিতে চাইছো? আর নিশি তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আর তুমি নিহানকে বিয়ে করতে পারবে না। এখন তোমাকে বিয়ে করতে হলে আমাকেই করতে হবে। রাহাতের কথা শুনে তার মা তার কাছে যান, গিয়ে রাহাতকে বুঝিয়ে বলতে শুরু করেন, কিন্তু রাহাত কিছুতেই মানতে রাজি নয়। তখন রাহাত রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। ওদিকে সবাই নিহান আর নিশির বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তখন নিহানের ফুপি গিয়ে নিহানের বাবার সামনে বলেন, তোমরা রাহাতের ব্যাপার নিয়ে কোনো টেনশন করো না। আমি রাহাতকে বুঝালে রাহাত বুঝতে পারবে। তোমরা নিহান আর নিশির বিয়ের ব্যবস্থা করো, তোমরা কোনো চিন্তা করো না। তখন তারা দুজনেই অনেক খুশি হয়। তাদের পরিবার তাদের বিয়েতে কোনো আপত্তি করেনি। এরপর তারা তাদের রুমে চলে যায়। ওদিকে একটু পর নিহান বের হয়ে বাসা থেকে, কারণ নিশি তাকে আইসক্রিম আনার জন্য পাঠিয়েছে। নিশি অনেক রাগ করে আছে, এতদিন তাকে কষ্ট দিয়েছে মাহার ব্যাপারটা নিয়ে। নিহান আইসক্রিম আনতে একটা দোকানে যায়। ওদিকে রাহাত বাইরে গিয়ে অনেক রেগে যায়। তার কিছু বন্ধু বান্ধব নিয়ে নিহানকে কিডন্যাপ করার জন্য এগিয়ে আসে। তারা জানতে পারেনি যে নিহান বাসায় নেই। যখন তারা গাড়ি নিয়ে আসছিল তখন হঠাৎ করে নিহানকে বাইরে দেখতে পায়। তখন তারা গাড়ি থামিয়ে নিহানকে সেখান থেকে তুলে নিয়ে যায়। নিহান আইসক্রিম নিয়ে যখন বাসার দিকে ফিরছিল তখন হঠাৎ করে তাকে একটা কালো গাড়ি এসে কিডন্যাপ করে নিয়ে যায়। তার আর কিছুই মনে নেই। যখন তার জ্ঞান ফেরে তখন দেখতে পায় একটা রুমের মধ্যে বাঁধা অবস্থায় পড়ে আছে। আশেপাশে তাকিয়ে দেখে পুরো রুমটা অন্ধকার, আশেপাশে কেউ নেই। ওদিকে রাহাত তখন বাসায় কল করে। দৌড়ে এসে নিশির বাবা কলটা ধরেন। নিহানকে যদি তোমরা বাঁচাতে চাও তাহলে আমার সাথে নিশির বিয়ের ব্যবস্থা করো। আজকেই আমি নিশিকে বিয়ে করতে চাই। তোমরা যদি নিহানকে বাঁচাতে চাও তাহলে তোমরা তাড়াতাড়ি নিশিকে নিয়ে চলে আসো আমার দেওয়া ঠিকানায়। আর রাহাত, কি করছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? নিশিকে তুমি কেন বিয়ে করবে? নিশিকে তুমি বিয়ে করে সুখী হতে পারবে না বাবা। বড় মামা, আমি এসব কিছুই বুঝতে চাইছি না। তোমরা যদি ওকে বাঁচাতে চাও তাহলে চলে আসো, 1 ঘন্টা সময় দিলাম। 1 ঘন্টার ভিতরে যদি তুমি না আসো তাহলে কিন্তু নিহানকে গুলি করে মেরে ফেলবো। তখন সবাই এসে ফোনের কাছে জড়ো হতে শুরু করে। যখন এই কথাটা নিশি শুনতে পায় তখন সে কান্না করতে শুরু করে। সে নিজেকে সব দোষ দিতে শুরু করে। সে কেন পাঠিয়েছিল আইসক্রিম আনার জন্য। নিশি তখন কান্না করে তার ছোট আব্বুর কাছে গিয়ে বলে, ছোট আব্বু, এটা কি করে হলো? আমি নিহানকে ছাড়া বাঁচতে পারবো না। তোমরা প্লিজ ওকে আমার কাছে এনে দাও, না হলে আমি মরে যাব। তুই কোনো চিন্তা করিস না মামুনি, আমি দেখছি কি করা যায়। এসব বিষয় নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। না ছোট আব্বু, তোমরা তাড়াতাড়ি আমাকে নিহানের কাছে নিয়ে চলো। নিহান মনে হয় অনেক কষ্টে আছে। আমি নিহানের কষ্ট সহ্য করতে পারবো না। ওই রাহাতকে তাড়াতাড়ি ধরে নিয়ে আসো। ও কেন এরকম করলো? তখন তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এভাবে বসে থাকলে চলবে না। নিশির বাবা তখন পুলিশের কাছে কল দেয়। থানা কাছাকাছি ছিল, সেই জন্য 10 মিনিটের মধ্যে পুলিশ চলে আসে। তখন নিশির বাবা পুলিশ অফিসারকে বললেন, অফিসার, আমার ভাতিজাকে কিডন্যাপ করা হয়েছে। আমরা জানি কে কিডন্যাপ করেছে। কিডন্যাপার আমাদেরকে কল করেছিল। আমাদের ভাতিজাকে ও কিডন্যাপ করে নিয়ে গেছে। আপনারা ওকে খুঁজে বের করার চেষ্টা করুন প্লিজ। কিডন্যাপার আপনাদেরকে কোনো লোকেশন দিয়েছে? হ্যাঁ, আমাদের ঠিকানা দিয়েছে, কিন্তু আমরা ওখানে যেতে ভয় পাচ্ছি, কারণ ওরা অনেক লোক আছে। আমরা গেলে হয়তো আমাদেরকে মেরে ফেলতে পারে। আর আমাদেরকে বলছে যে আমরা মেয়েকে নিয়ে যেতে ওখানে গিয়ে তার সাথে বিয়ে দিতে, না হলে আমাদের ভাতিজাকে মেরে ফেলবে। আপনারা কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনারা একটু ক্লিয়ার করে সব ঘটনা আমাকে খুলে বলুন তো। এরপর পুলিশ অফিসারের কাছে সব ঘটনা খুলে বলেন। সবাই ওদিকে মাহা নিহানের কিছু হয়ে যাবে এটা সহ্য করতে পারছিল না। সে দৌড়ে রাহাতের রুমে যায়, কারণ রাহাতের বন্ধু নিলয় মাহাকে অনেক ভালোবাসে। মাহাকে বারবার প্রপোজ করেছিল, কিন্তু মাহা বারবার রিজেক্ট করেছে। নিহানের জন্য এখন সে ওকে ব্যবহার করতে চায়। তখন সে দৌড়ে নিলয়কে কল করে। নীলা ভাই, আমাকে একটা হেল্প করবে প্লিজ? নিলয় মাহার কল পেয়ে পাগল হয়ে যায়। সে কোনোদিন ভাবতেও পারেনি মাহা তাকে ফোন করবে। নিলয় তখন মাহাকে বলে, মাহা, কি হয়েছে তোমার? তোমাকে কিভাবে সাহায্য করতে পারি বলো? আমি তোমার জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারি। আমি জানি তুমি ভাইয়ার সাথে আছো। ভাইয়া নিহান ভাইয়াকে কিডন্যাপ করে নিয়ে গেছে। তোমরা প্লিজ নিহান ভাইয়াকে ছেড়ে দাও।
এটা সম্ভব না মাহা, কারণ রাহাত অনেক বেশি রেগে আছে। এখন যদি আমি এটা করতে যাই তাহলে রাহাত আমাকেও মেরে ফেলবে। আমি তোমাকে কথা দিচ্ছি, ওকে যদি তোমরা ছেড়ে দাও তাহলে তুমি যা বলবে আমি সেটাই করব। তুমি আমাকে সাহায্য করো প্লিজ। আমি ভাইয়াকে এই বিষয়ে কিছুই বলবো না, আর তুমি ভাইয়াকে বুঝতে দেবে না যে তুমি আমাকে সাহায্য করেছো। এদিকে তারা দুজন একে অপরের সাথে কথা বলতে থাকে। ওদিকে পুলিশ সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে। একদম বাড়ির ফাঁকা, কেউ বাড়িতে নেই, সবাই গাড়িতে করে বেরিয়ে পড়েছে। ওদিকে রাহাত আগে থেকে জানতো যে পুলিশকে তারা নিয়ে আসবে, সেই জন্য সে আগে থেকে বন্দুক রেডি করে রেখেছিল। নিহানের সামনে গিয়ে বন্দুক ধরে বলে, তোর কত বড় সাহস, তুই আমার ভালোবাসা কেড়ে নিতে চেয়েছিস? তুই একটা পিচ্চি ছেলে হয়ে কিভাবে এত বড় একটা মেয়েকে ভালোবাসতে পারলি? তোকে বলেছিলাম না আমার রাস্তা থেকে সরে যেতে? তাহলে কেন তুই আমার ভালোবাসা কেড়ে নিতে চাচ্ছিস? রাহাত ভাই, আপনি এমনি ঝামেলা করবেন না। আমরা একে অপরকে ভালোবাসি। মাঝখান থেকে আপনি কোথা থেকে চলে আসলেন, এসে এসব ঝামেলা শুরু করেছেন? সে আপনাকে ভালোবাসে না। রাহাত নিহানকে মারতে শুরু করে। রাগের বশে নিহানকে একের পর এক আঘাত করে। রাহাত থামছে না, আর নিহান অনেক কান্না করে। নিহান কোনো দিন এত আঘাত সহ্য করেনি। একটু পরে পুলিশ সহ সবাই সেখানে গিয়ে পৌঁছায়। সেখানে পৌঁছাতে রাহাত পুলিশের দিকে তাকিয়ে বলে, আমি জানতাম আমার মামারা পুলিশ নিয়ে আসবে, সেই জন্য অফিসার আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের কাজে বাধা দিতে আসবেন না, না হলে কিন্তু গুলি করে ওকে মেরে ফেলবো। এই শেষবারের মতো তোকে বলে দিচ্ছি, বন্দুক নামিয়ে ফেল, কারণ তুই কিছু করতে পারবি না। যদি কিছু করতে চাস তাহলে কিন্তু মেরে ফেলবো তোকে। রাহাত তখন বন্দুক তাক করে নিহানের কাছে চলে যায়। নিহানের মাথায় বন্দুক, এটা দেখে তার পরিবারের সবাই কান্না করতে শুরু করে। তখন রাহাত বলে, ছোট মামা, তুমি যদি তোমার ছেলেকে বাঁচাতে চাও তাহলে এখনই সেই পুলিশ অফিসারকে এখান থেকে চলে যেতে বলো। যদি পুলিশ এই জায়গায় থাকে তাহলে কিন্তু আমি নিয়ানকে মেরে ফেলবো। তোমরা এখনই পুলিশকে চলে যেতে বলো। তারা কি করবে বুঝতে পারছিল না, একে অপরের দিকে তাকাচ্ছিল। রাহাত বন্দুকটা নিয়ে নিহানের একদম কাছে চলে যায়। তখন নিশির বাবা বলে ওঠেন, অফিসার, আপনারা এখান থেকে চলে যান প্লিজ, না হলে আমার ভাতিজাকে মেরে ফেলবে। আপনারা এখান থেকে তাড়াতাড়ি চলে যান, না হলে আমাদের পরিবারের সবকিছু শেষ হয়ে যাবে। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি এই ছেলেটাকে ধরে ফেলবো। এরকম কত অপরাধীকে আমরা শাস্তি দিয়েছি, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। এখানে আমার ভাতিজার জীবনের ব্যাপার, তাই আমি কোনো রিস্ক নিতে চাই না। আপনারা এখান থেকে চলে যান প্লিজ, দরকার হলে আপনাদেরকে ডাকবো, কিন্তু আপনারা এখন এখান থেকে চলে যান প্লিজ। পুলিশ তখন সেখান থেকে চলে গিয়ে বাহিরে দাঁড়িয়ে থাকে, কারণ যাতে কোনো সমস্যা হলে তাড়াতাড়ি যেন ভেতরে আসতে পারে। রাহাত ভাবে যে পুলিশ চলে গেছে। তখন সে ভেতর থেকে তার একটা বন্ধুকে বলে, আমরা যে কাজী সাহেবকে ধরে নিয়ে এসেছিলাম তাকে তাড়াতাড়ি এখানে নিয়ে আয়। আমি আজকে এখনই নিশিকে বিয়ে করতে চাই। আমার কাছ থেকে নিশি কেউ কেড়ে নিতে পারবে না। রাহাত বাবা, কেন এরকম করছিস বল? আমি তো তোর মা, আমার দিকে তাকিয়ে তুই এই কাজটা বন্ধ করে দে। তুই নিশিকে বিয়ে করে কোনোদিন সুখী হতে পারবি না, মাঝখান থেকে আমাদের জীবনকে নষ্ট করছিস। তুমি আমার মা হয়ে আমার সাথে বেইমানি করতে পারলে আমি কেন পারবো না? আমাকে তুমি নিশির সাথে বিয়ে দেবে বলে এখন এরকম করছো? তখন সবাই কথা বলা বলি করছে। নিলয় নিহানের চেহারের পাশে দাঁড়িয়ে আছে। নিশি অনেক কান্না করছে। এরপর কাজীকে ডেকে নিয়ে আসা হয়। রাহাত তখন বলে, কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করেন। আমার আর নিশির বিয়ে তাড়াতাড়ি করুন। তারা এসব কথা বলতে থাকে। হঠাৎ করে নিলয় নিজের রাইফেলটার পেছন দিক দিয়ে আঘাত করে রাহাতে, মাটিতে পড়ে যায়। এর আগেই রাহাতের পেছনে নিলয় নিহানের হাতের বাঁধন খুলে দিয়েছে। নিহান তখন দৌড়ে গিয়ে নিশিকে জড়িয়ে ধরে। রাহাত তখন পেছনে ঘুরে বলে, নীলে দোস্ত, তুই এটা কিভাবে করতে পারলি? আমার তো মাথা ঘুরে যাচ্ছে। আমার কথাই করেছে ভাইয়া। তুমি আমার ভালোবাসাকে মেরে ফেলবে আর আমি বসে দেখবো, তাই না? তোর ভালোবাসা মানে? আমি নিহান ভাইয়াকে ভালোবাসি। তুমি নিশি আপুকে পাওয়ার জন্য আমার ভালোবাসাকে মেরে ফেলবে, সেটা আমি মেনে নেবো কি এবং কেন? এটা একদম ঠিক করলি না, এটা একদম ঠিক করলি না বোন। তোকে এর শাস্তি পেতে হবে। তখন পুলিশ ভেতরে এসেই রাহাতকে ধরে নিয়ে গেল। তারা সবাই বাড়িতে চলে আসলো। মাহা সেখানেই দাঁড়িয়ে আছে। নিলয় তার সামনে এসে বলল,
আমি তোমার সামনে কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে আসবো না, শুধু বলবো আমার পাশে থাকো। কেন দাবি নিয়ে আসবে না? তুমি নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসো, আমি চেষ্টা করব তোমাকে নিজের মনের ঘরে জায়গা দেওয়ার। নিলয় মাহাকে শক্ত করে জড়িয়ে ধরল। মাহা তখন বলল, আব্বু আম্মুকে বলে আমাদের বিয়ের ব্যবস্থা কি করবা? এত পিচ্ছি বয়সে পাকনামি করো না, এখনো অনেক সময় বাকি আছে। আগে পড়াশোনা শেষ হোক। আমিও তো চলে যাচ্ছি না, এখন চলো নিশি আপুর বিয়ে খেতে হবে। চলো। ওদিকে 2 দিন পর নিশি লাল বেনারসি শাড়ি পরে স্টেজে বসে আছে। ভালোবাসার মানুষকে পাওয়ার আনন্দ কাজ করছে মনের ভেতর। নিহানকে একদম রাজকুমারের মতো মনে হচ্ছে। নিশি বারবার নিহানকে মেয়েদের দিকে তাকাতে ইশারায় বারণ করছে, কিন্তু নিহান তাকে রাগানোর জন্য বারবার আশেপাশে তাকাচ্ছে। ভালোভাবেই বিয়ে সম্পন্ন হলো। বাসর ঘরে যেতে নিহানের কেমন জানি করছিল, কিন্তু সাহস করে ঢুকে নিহানকে দেখে নিশি এসে পায়ে ধরে সালাম করে। নিহান লজ্জায় শেষ। মনে হচ্ছিল সে একটা মেয়ে। এতদিন যেই মেয়েটাকে তাকে থাপ্পড় দিত, আজ সেই মেয়েটা তার পায়ে ধরছে। সে তার পাটা আরেকটু বাড়িয়ে দেয়। নিশি বুঝতে পারে নিহান ফাইজলামি করছে। সে উঠে নিহানের কলার চেপে ধরে বলে, কি ভাবছিস পিচ্চি? তোর বউ হয়েছি বলে সব ছেড়ে দিব? এখনো রং দেখছো, রঙের ডিব্বা দেখোনি। সরি বউ, আজকে না আমাদের বাসর রাত। চুপ, আগে আমার প্রশ্নের উত্তর দাও, না হলে জনগণ আমাকে পেটাবে। সেদিন যে তুমি অসুস্থ ছিলে, আমার ঘরের গিফট কে রাখছিল? আর রাহাতকে কে মারছে আমি জানি। তুমি না, কারণ তোমার সাহস কতটুকু। ওগুলো সব আমার বন্ধু রাজীব করছে। ও জানে আমি তোমাকে কতটুকু ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটারের মতো পিওর লাভ করি। নিহান লক্ষ্য করছে আজকে নিশি তাকে তুমি করে বলছে। মনে মনে তার লাড্ডু ফুটছে। নিহান তখন মুখ গোমরা করে বলে, আমারও একটা অভিযোগ আছে। কি? আমার গালগুলো সব কত ফর্সা ছিল, শুধুমাত্র তোমার থাপ্পড়ের কারণে এত লাল হয়েছে। এ থাপ্পড়ের বিচার কবে করবে? ওলে আমার বাবুটার বুঝি কষ্ট হতো। আসো তোমাকে একটা উম্মা দিই। তোর কি বলো, সবার সামনে লজ্জা করে না? তাহলে সবাইকে যেতে বলো। ও হ্যাঁ, আপনারা চলে যান, পরের গল্পে দেখা হবে। বুঝতেই তো পারছেন কত স্যাক্রিফাইস করে পেয়েছি। একটা ছেলের কাছে পকেট মানির টাকা জমানো আর বাঁশ দিয়ে যুদ্ধ করে বিশ্বজয় করার সমান। তবে আমি সেটা পেরেছি। তবে যাওয়ার আগে গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হবে পরের গল্পে। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা। গল্পটা ইচ্ছে করলে অনেক বড় করা সম্ভব হতো, কিন্তু নতুন চ্যানেল, আপনাদের সাপোর্ট যত বেশি পাবো তত গল্প বড় করার উৎসাহ পাবো। আশা করা যায় আপনারাও আমাদের সাথে থেকে পরামর্শ দেবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের প্রিয়জনের খেয়াল রাখবেন।